আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ, চ্যাপ্টার 6 অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাজেশন ওয়ান শট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, সবচাইতে কম পড়াশোনা করে এই অধ্যায়ে বেশি মার্কস পাওয়া যায়। তো বরাবরের মতো আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে আগে সাজেশন দিব, এই অধ্যায় থেকে সিকিউতে আসতে পারে এমন টপিকগুলো আমি তোমাদেরকে বলবো। দেন ওই টপিকগুলো আমি আবার তোমাদেরকে পড়াই দিব। পড়ানোর পরে আবার বিগত বছরগুলোতে আসা সিকিউ এবং এমসিকিউ সলভ করাই দিব। তো চলো আমরা শুরু করি। দেখো, এই অধ্যায় থেকে যেই জিনিসগুলা তোমার পড়া লাগবে সেগুলো আমি সাজেশন আকারে এখানে লিখে দিছি। কি পড়া লাগবে? ডেটাবেস রিলেশন পড়া লাগবে, এসকিউএল কুইরি পড়া লাগবে, ডেটা টাইপ পড়া লাগবে, ডেটা সিকিউরিটি পড়া লাগবে। এর ভেতরে সবচাইতে ইম্পর্টেন্ট যে দুটো টপিক তুমি একদম 5 স্টার দিতে পারো, সেটা হচ্ছে ডেটাবেস রিলেশন, আরেকটা হচ্ছে ডেটা টাইপ। এই দুইটা টপিককে তোমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়া লাগবে। আমি যখন তোমাদের সিকিউ সলভ করাবো, তোমরা দেখবা যে এই দুইটা টপিক থেকেই ম্যাক্সিমাম সিকিউ আসছে পরীক্ষায়। বোর্ড কোশ্চেনগুলো দেখবা সবই এই দুইটা টপিকের উপরেই আসছে। তো বাকি টপিকগুলো সবগুলাই 3 স্টার। চলো আমরা সবগুলা টপিকই দেখব। দেখো, ডেটাবেস এই জিনিসটা বুঝতে হলে তোমার ডেটাবেস কি কি জিনিস দিয়ে গঠিত সেটা বুঝতে হবে। ডেটাবেসের উপাদানসমূহ দেখো: ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল। এই চারটা জিনিসের সমন্বয়ে তোমার ডেটাবেস গঠিত, বুঝছো? ডেটা ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি সেটাই কি ডেটা। ফিল্ড ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। রেকর্ড সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে কি বলে? রেকর্ড বলে। ডেটা টেবিল সমজাতীয় সকল ডেটাকে যখন একটি টেবিলে সংরক্ষণ করা হয় তখন তাকে ডেটা টেবিল বলে। তো আমি তোমাদেরকে এগুলো সংজ্ঞা, আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাচ্ছি কোনটা ডেটা, কোনটা ফিল্ড, কোনটা রেকর্ড এবং কোনটা ডেটা টেবিল, এবং এইগুলা নিয়ে গঠিত হয় ডেটাবেস। তো চলো আমরা দেখি। দেখো কি হবে, সবার ফার্স্টে থাকবে ডেটা, তারপরে আসবে ফিল্ড, তারপরে আসবে রেকর্ড, এরপর আসবে ডেটা টেবিল, এরপর আসবে ডেটা বেস। তো এই জিনিসগুলা ক্রমান্বয়ে তোমার একটা ডেটাবেস তৈরি করে। তো আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে বুঝাই। ধরো একটা ডেটা টেবিল আছে এরকম, নেম, রোল, এরপর জিপিএ। নেম ধরো জোজো, এরপর ব্রাউনি, এরপর ফরেস্ট। ধরো ওদের রোল 01, 02 এবং 03। জিপিএ 5.00, 4.50 এবং 4.00। তুমি যখন এইচটিএমএল পড়ে আসছো, তুমি তো এইচটিএমএল পড়ে আসছো না চতুর্থ অধ্যায়ে আমরা এই যে এগুলাকে কি বলতাম? এগুলাকে বলতাম আমরা কলাম। চতুর্থ অধ্যায়ে আমরা যেই জিনিসটাকে কলাম হিসেবে জানছি সেই জিনিসটা এখন এখানে হবে ফিল্ড। তার মানে এখানে টোটাল ফিল্ড আছে 3টা। এটা ফিল্ড 1, এটা ফিল্ড 2 এবং এটা ফিল্ড 3। এবং এইচটিএমএল এ যে জিনিসটাকে আমরা রো হিসেবে জানতাম এখানে সেটা রেকর্ড। তাহলে এটা রেকর্ড 1, এটা রেকর্ড 2, এটা রেকর্ড 3। তাহলে আমরা ফিল্ড কি বুঝলাম, রেকর্ড কি বুঝলাম, এবং এই ফিল্ডের ভেতরে আমি যে ডেটাগুলা ইনপুট করছি এই ইনপুটকৃত ডেটা নিয়ে তৈরি হয়েছে এই জিনিসটা একটা ডেটা টেবিল। এই ডেটা টেবিলটা ধরো এটা আমার কোচিংয়ের একটা ডেটা টেবিল। মানে ধরো আমি আমার কোচিংয়ের নাম ফিউশন একাডেমি। তো সেইখানে এই টেবিলটা জাভা ব্যাচের একটা টেবিল। এইরকম আমি তো আরো ব্যাচ পড়াই, তাই না? ধরো আরেকটা ব্যাচ তোমার পাইথন, তাদের একটা ইনফরমেশন, তাদের ডেটা নিয়ে একটা টেবিল আছে। তারপরে আছে ধরো এরকম আরো আছে ধরো ওরাকল, এরকম আরো আছে ধরো
ফরট্রান। এখন এই যে মানে জাভা, তারপরে হচ্ছে ফরট্রান, তারপরে হচ্ছে পাইথন, তারপরে হচ্ছে ওরাকল, এই যে টেবিলগুলো আছে এই পরস্পর সম্পর্কযুক্ত এই টেবিলগুলো নিয়ে গঠিত হবে আমার ফিউশন কোচিং একাডেমি নামে বা ফিউশন একাডেমি নামে একটা ডেটাবেস। তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারলা ফার্স্টে কি করা লাগবে। ফার্স্টে হচ্ছে ডেটা আসবে, ডেটার পরে আসবে ফিল্ড, ফিল্ডের পরে আসবে রেকর্ড, রেকর্ডের পরে ডেটা টেবিল, তারপরে হচ্ছে ডেটাবেস। ধরো এই যে এখানে একটা ডেটা টেবিল আছে, এই ডেটা টেবিলের মধ্যে এগুলো হচ্ছে ফিল্ড, বুঝছো, নেম, রোল, জিপিএ। তারপরে এই যে এগুলো হচ্ছে রেকর্ড, তারপরে এই যে জো 01, 5.00, ব্রাউনি 02, 4.50, ফরেস্ট 03, 4.00, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে ডেটা। এবং এই যে একটা টেবিল, দুইটা টেবিল, তিনটা টেবিল, চারটা টেবিল, এই চারটা টেবিল মিলে আবার গঠিত হয়েছে কি ফিউশন একাডেমি ডেটাবেস। তাহলে তুমি ডেটাবেস কি, ডেটা টেবিল কি, রেকর্ড কি, ফিল্ড কি, ডেটা কি, সবকিছুই বুঝতে পারলা। এখন চলো আমরা দেখি, এতটুকু যদি বুঝে থাকো আমরা দেখি এরপরে আমাদের কি পড়তে হবে। এরপরে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি, দেখো কি বলতে আমরা কি বুঝি, যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের ডেটা, রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা যায় তাকে কি বা কি ফিল্ড বলে। যদি পরীক্ষায় আসে কি কি, তখন তোমার হচ্ছে কি কাকে বলে, যদি এরকম কোশ্চেন আসে তখন তোমার এটা সংজ্ঞা দিলেই হবে। কি হচ্ছে তোমার তিন প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। চলো আমরা এই তিনটা কি হচ্ছে পরীক্ষায় আসবে যে কি কাকে বলে প্রতিটি কি বিস্তারিত আলোচনা করো, তো তখন তোমার কি করতে হবে, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি কি সেটা বলতে হবে, দেন প্রত্যেকটার সাথে একটা করে উদাহরণ দিয়ে দিতে হবে। তো চলো আমরা দেখি প্রাইমারি কি কি। প্রাইমারি কি হচ্ছে ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য সকল রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় তাকে প্রাইমারি কি বলে। তো তুমি প্রাইমারি কি হচ্ছে এমন জিনিস, কোনো একটা ডেটা টেবিলের যে ফিল্ডের সাহায্যে তুমি ওই ডেটা টেবিলের মানে বাকি রেকর্ড, মানে একটা ফিল্ডের সাহায্যে, যে ফিল্ডের সাহায্যে তুমি একটা রেকর্ডকে অন্য সকল রেকর্ড থেকে আলাদা করতে পারবা, সেটাই কি, সেটাই হচ্ছে তোমার প্রাইমারি কি। তো চলো আমরা দেখি, একটা উদাহরণ দিলে তুমি জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবা। ধরো এইখানে একটা টেবিল আছে, আগের টেবিলটাই আমরা লিখি। ধরো হচ্ছে রোল, নেম, জিপিএ 01, 02, 03, জো, ব্রাউনি, ফরেস্ট 5.00। তুমি তোমার ইচ্ছা মতো টেবিল বানাতে পারবা, বুঝছো, 4.00। এখন এই টেবিলটার কোন ফিল্ডের সাহায্যে তুমি যে কোনো একটা রেকর্ডকে অন্য সকল রেকর্ড থেকে আলাদা করতে পারবা, তুমি কি বলতে পারো। ধরো তুমি যদি নেম নাও, এখানে তো আমি ছোট একটা টেবিল দিছি, তুমি যদি নেম নাও, তুমি একটু চিন্তা করো একটা ক্লাসে, ধরো এটা আমার হচ্ছে এই টেবিলটার নাম হচ্ছে জাভা। এখন একটা ক্লাসে সেম নামের একাধিক ব্যক্তি থাকতে পারে কিনা, অবশ্যই থাকতে পারে। তাহলে এটা কি, এটা তোমার নেমটাকে তুমি কি প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারবে না, কারণ প্রাইমারি কি সংজ্ঞাতে কি বলা আছে, যে ফিল্ডের সাহায্যে একটি রেকর্ডকে অন্যান্য সকল রেকর্ড থেকে আলাদা করা যাবে। জিপিএ, তুমি বলো সেম জিপিএ এর পার্সন এক ক্লাসে থাকতে পারে কিনা, ধরো একটা ক্লাসে সবাই ভালো স্টুডেন্ট, তখন কি হবে, সবাই ধরো জিপিএ 5 পাইছে, তাহলে কি তুমি জিপিএ দিয়ে কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা না, তুমি জিপিএ দিয়েও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু একটা এই টেবিলে একটা ফিল্ড আছে যার সাহায্যে তুমি সকল রেকর্ড, একটা রেকর্ডকে অন্য সকল রেকর্ড থেকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা, সেটা কি, সেটা হচ্ছে রোল। তুমি একটু চিন্তা করো একটা ক্লাসে কি একাধিক রোলের ব্যক্তি থাকতে পারে। তুমি যদি বলো যে হচ্ছে জাভা যে ক্লাসটা আছে সেই ক্লাসের হচ্ছে যে টেবিলটা আছে সেই সেই টেবিল মানে মূলত ক্লাস আর কি, সেই ক্লাসটার তোমার হচ্ছে রোল 1। এখন তুমি যদি রোল 1 বলে ডাক দাও, এখানে কি 2-3 জন মানুষ উঠে আসবে না, রোল 1 বলতে একজনকেই বোঝায়। আবার যদি তুমি বলো যদি রোল 2, রোল 2 বলতেও একজনকেই বোঝায়। তার মানে এই যে টেবিলটা আছে এই টেবিলটার প্রাইমারি কি হচ্ছে রোল। তাহলে আমরা প্রাইমারি কি বুঝলাম, কোনো একটা ডেটা টেবিলের যে ফিল্ডের সাহায্যে একটি রেকর্ডকে অন্যান্য সকল রেকর্ড থেকে আলাদা করা যায়। এই যে দেখো রোল 1,
এই রোল একের সকল ইনফরমেশন আমরা কি এই প্রাইমারি কির সাহায্যে পাইতে পারি। তাহলে এইখানে আমরা প্রাইমারি কি বুঝলাম, কোন একটা ডেটা টেবিলের যে ফিল্ডের সাহায্যে একটি রেকর্ডকে অন্য সকল রেকর্ড থেকে আলাদা করা যায় তাকে কি বলে, প্রাইমারি কি বলে। এরপরে আমরা দেখি কম্পোজিট প্রাইমারি কি। দেখো কম্পোজিট প্রাইমারি কি অনেকটা প্রাইমারি কির মতোই, কিন্তু এইখানে একটি ফিল্ডের সাহায্যে তুমি সেম কাজটা করতে পারবে না। এখানে দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে, দুই বা ততোধিক ফিল্ড সম্মিলিতভাবে যদি কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে তখন আমরা তাকে কি বলি, তখন আমরা তাকে বলি হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আমি একটা উদাহরণ দিলে তোমার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো তোমার কাছে এমন একটা টেবিল আছে, নেম, রোল, ক্লাস, তারপরে ধরো হচ্ছে জিপিএ। তুমি নাম এগুলা তুমি যে কোনো কিছুই ইউজ করতে পারবা। দেখো এই টেবিলটার তুমি হচ্ছে আগের টেবিলে তুমি প্রাইমারি কি হিসেবে কি শিখে আসছিলা, প্রাইমারি কি হিসেবে শিখে আসছিলা হচ্ছে রোল। দেখো তো এখন রোল দিয়ে তুমি একটা রেকর্ডকে ইউনিকলি অদ্বিতীয়ভাবে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো কিনা, সেটা তো পারতেছো না, কারণ কি রোলটা রিপিট আসছে। তাহলে রোল, শুধুমাত্র রোল দিয়ে তুমি একটা মানে রোল ফিল্ডের সাহায্যে তুমি একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারতেছো না। তো এখন তোমার দেখো তুমি যদি এইভাবে বলো যে হচ্ছে ক্লাস 9-এর রোল 1, ক্লাস 9-এর রোল 1 বলতে শুধুমাত্র জোজোকেই বোঝায় কিনা, শুধুমাত্র একটা ব্যক্তিকেই বোঝায় কিনা। তুমি যদি বলো ক্লাস 10-এর রোল 1, তো সেই ক্ষেত্রেও শুধুমাত্র একটা ব্যক্তিকেই বোঝায় কিনা। তো তুমি যদি রোল এবং ক্লাস এই দুইটা ফিল্ডের সাহায্যে তুমি যদি এখন একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে চাও তুমি অবশ্যই পারবা। তাহলে দেখো সংজ্ঞাতে বলা আছে কোনো টেবিলের দুই বা ততোধিক ফিল্ড সম্মিলিতভাবে যদি কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, তাহলে এখানে রোল এবং ক্লাস সেই কাজটা করতেছে কিনা। তাহলে তুমি এটাকে বলতে পারবা, রোল এবং ক্লাসকে বলতে পারবা কম্পোজিট প্রাইমারি কি। পরীক্ষায় আসলে তোমার প্রাইমারি কি সংজ্ঞা বলতে হবে, তারপরে যে উদাহরণটা দিছিলাম এরকম একটা উদাহরণ দিতে হবে, তারপরে আবার কম্পোজিট প্রাইমারি কির সংজ্ঞা বলতে হবে, এরকম একটা উদাহরণ দিতে হবে। তো চলো আমরা এরপরে দেখি। এরপরে বলছে হচ্ছে ফরেন কি। ফরেন কিটা একটা টেবিল দিয়ে তুমি এটা ফরেন কি ব্যাখ্যা করতে পারবে না। ফরেন কি ব্যাখ্যা করার জন্য সবসময় তোমার কি দুইটা টেবিল লাগবে। দেখো কিরকম হবে, কোনো একটি ডেটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি ডেটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে হচ্ছে ফরেন কি বলে। হয়তো তুমি বুঝতে পারো নাই, আমি উদাহরণটা দিলে তুমি সহজেই বুঝতে পারবা। দেখো এখানে আমি একটা হচ্ছে কাস্টমার টেবিল নিলাম, এখানে দিলাম হচ্ছে কাস্টমার আইডি, এখানে দিলাম হচ্ছে প্রোডাক্ট নেম, এখানে দিলাম হচ্ছে প্রাইস। কাস্টমার আইডি দিলাম হচ্ছে C1001, C1002, C1003, আর প্রোডাক্ট নেম দিলাম হচ্ছে ধরো মাউস। তুমি তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো টেবিল বানাইতে পারো। কিবোর্ড, এরপর দিলাম হচ্ছে প্রিন্টার। প্রাইস দিলাম হচ্ছে ধরো এটা 400 টাকা, এটা হচ্ছে 700 টাকা, এটা হচ্ছে
10,000 টাকা। তাহলে কাস্টমার টেবিলটা তুমি একটু দেখো যে কাস্টমার টেবিলটা কি, কাস্টমার টেবিলটার প্রাইমারি কি কোনটা, তুমি কি ধরতে পারছো কিনা। তারপরে আমি আরেকটা টেবিল নিলাম যার নাম দিলাম হচ্ছে অর্ডার টেবিল। তোমরা দারাজ বা অন্য কোনো ওয়েবসাইটে যখন অর্ডার করো তখন এইরকম হচ্ছে তোমার অর্ডার আইডি থাকে, এখানে দিলাম হচ্ছে অর্ডার আইডি, তারপরে হচ্ছে কাস্টমার আইডি দিলাম, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম দিলাম। দেখো অর্ডার আইডি হচ্ছে ও, এটা কিন্তু 0 না, এটা হচ্ছে অর্ডার থেকে ও লিখছি, অর্ডার আইডি ও 202, এটা দিলাম হচ্ছে ও 203, এটা দিলাম হচ্ছে ও 204, এটা দিলাম C1001, এটা দিলাম C1001, এটা দিলাম C1003। এখানে প্রোডাক্ট নেম দিলাম হচ্ছে প্রিন্টার দিলাম, তারপরে হচ্ছে মাউস দিলাম, এখানে কিবোর্ড দিলাম। এইগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো তুমি তোমার নিজের মতো করে দিতে পারো। দেখো তুমি একটু চিন্তা করো, এখন তুমি তো প্রাইমারি কি জানো তাই না, তুমি হচ্ছে এই কাস্টমার আইডির প্রাইমারি কি কোনটা বলো, কাস্টমার টেবিলের কাস্টমার যে টেবিলটা আছে এই টেবিলটার প্রাইমারি কি কোনটা, তুমি অবশ্যই বুঝতে পারতেছো এই টেবিলটার প্রাইমারি কি কি, কাস্ট আইডি তাই না। তুমি এইখানে অর্ডার টেবিলটা দেখো, অর্ডার টেবিলেও কাস্টমার আইডিটা আছে, কিন্তু অর্ডার টেবিলের প্রাইমারি কি কোনটা, কাস্টমার আইডি কি প্রাইমারি কি হইতে পারছে না, কাস্টমার আইডি তো রিপিট আছে, তাহলে এটা প্রাইমারি কি হইতে পারবে না। প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি হচ্ছে অর্ডার আইডি। তাহলে সংজ্ঞা থেকে লিখছিলাম, সংজ্ঞা থেকে এখন দেখো কোনো একটা টেবিলের প্রাইমারি কি, এই যে প্রাইমারি কি হচ্ছে কাস্টমার টেবিল, কাস্টমার টেবিলের প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি। যদি অন্য একটা টেবিলের সাধারণ কি, দেখো কাস্ট আইডি কি একটা সাধারণ কি হিসেবে আচরণ করতেছে না বা ব্যবহৃত হচ্ছে না, তখন তাকে ফরেন কি বলে। তাহলে আমরা বলতে পারি কাস্টমার টেবিলের সাপেক্ষে অর্ডার টেবিলের কাস্ট আইডিটা হচ্ছে ফরেন কি। তো আমার বিশ্বাস এখন তোমরা হচ্ছে সবাই কি সম্পর্কে বিস্তারিত ধারণা পাইলা এবং পরীক্ষা আসলে অবশ্যই লিখতে পারবা। প্রাইমারি কি কি বুঝলা, তারপরে হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি বুঝলা, তারপরে হচ্ছে এখন ফরেন কিটাও বুঝলা। তো এর পরের টপিকটা আমরা দেখি কি বলা আছে। এরপরে বলছে হচ্ছে ডাটাবেস রিলেশন, এটাকে আমি হচ্ছে 5 স্টার দিছিলাম, মনে আছে কিনা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, প্রতি বছরই এটা পরীক্ষাতে আসে। দেখো ডাটাবেস রিলেশন হচ্ছে ডেটাবেসে থাকা একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। তো তুমি এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করবা। ডেটাবেস রিলেশন হচ্ছে, আচ্ছা কোনো বইতে 3 প্রকার থাকে, কোনো বইতে 4 প্রকার থাকে। তোমার হচ্ছে এই যে এইটা অনেক বইতে থাকে না, বুঝছো। এই যে ম্যানি টু ওয়ান যেটা আছে এটা অনেক বইতে থাকে না, এর জন্য 3 প্রকার বলে আর কি। তাহলে আমরা কি জানবো, 1 to 1, 1 to many, many to 1 এবং হচ্ছে many to many। 1 to many এবং many to 1 সেম, জাস্ট হচ্ছে এটাকে উল্টাই দিলেই। তো 1 to manyটাকে যদি তুমি টেবিলটাকে উল্টাই দাও, মানে এই পাশের টেবিল এই পাশে দাও এবং এই পাশের টেবিল এই পাশে দাও, তাহলে হচ্ছে তোমার কি 1 to many হচ্ছে many to 1 হয়ে যায়। তো আমরা 3টা টেবিল সম্পর্কে জানবো, একটা হচ্ছে 1 to 1, আরেকটা হচ্ছে 1 to many, আরেকটা হচ্ছে many to many। তো চলো আমরা দেখি 1 to 1 রিলেশন। যদি কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে হচ্ছে 1 to 1 রিলেশন বলে। তুমি সংজ্ঞা দেখে যদি না বুঝতে পারো, আমি উদাহরণ দিলেই তুমি এখন বুঝতে পারবা। ধরো এখানে টেবিলে হচ্ছে রোল আছে, নেম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। রোল ধরো হচ্ছে 01, 02, 03, নেম হচ্ছে জোজো, ব্রাউনি, ফরেস্ট। এটা সবাই আমার বিড়াল, জোজো ব্রাউনি ফরেস্ট আমার বিড়ালের নাম। কন্ট্যাক্ট নাম্বার ধরো এখানে আছে হচ্ছে 017, এখানে আছে হচ্ছে 018, এখানে আছে হচ্ছে 019, এখানে আরো অনেক মানে নাম্বার থাকবে, ওইটা আমি লিখলাম না। এখন
আরো একটা টেবিল আছে এই পাশে, যে টেবিলে দেখো কি হয়, এখানে আছে হচ্ছে রোল, তারপরে আছে হচ্ছে জিপিএ, তারপরে আছে হচ্ছে ডেট অফ বার্থ। ধরো রোল এখানে 01, এখানে 02, এখানে 03, জিপিএ হচ্ছে 5.00, 4.50, 4.00, ডেট অফ বার্থ ধরো হচ্ছে 15/10/2025, তারপরে হচ্ছে 15/10/2025, তারপরে হচ্ছে ধরো 10/12/2025, এরকম দেওয়া আছে, বুঝছো? এখন দেখো তো সংখ্যাতে কি আছে, কোনো একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি ডেটা টেবিলের কেবল একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন যদি করা যায়। দেখো তুমি এখানে কি দেখতেছো, এখানে রোল 01, সেটার সাথে তুমি এই যে এই পাশে যে রোল 01 আছে সেটার একটা সম্পর্ক করতে পারতেছো কিনা। এইখানে 02 রোল যেটা আছে সেটার সাথে তুমি এই যে এই পাশে যে 02 যেটা আছে সেটার সাথে একটা সম্পর্ক করতে পারতেছো কিনা। এইখানে 03 আছে, দেখো এই পাশেও 03 আছে কিনা। তাহলে দুইটা টেবিলের মধ্যে এই টেবিলের একটি ডেটার সাথে এই টেবিলের একটি ডেটার একটা সম্পর্ক আছে কিনা, এই টেবিলের আরেকটি ডেটার সাথে এই টেবিলের আরেকটি ডেটার একটা সম্পর্ক আছে কিনা। এটা 1 to 1 হচ্ছে না, এই যে এখানে যেটার সাথে এখানেও একটা সিঙ্গেল আছে, এখানেও সিঙ্গেল, মানে সিঙ্গেল সিঙ্গেল মিলছে কিনা। যদি এইরকম হয় তাহলে আমরা সেটাকে বলি কি 1 to 1 রিলেশন। তাহলে তুমি অবশ্যই 1 to many বুঝতে পারতেছো। যদি একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তখন তাকে আমরা কি বলবো, 1 to many বলবো। তো চলো আমরা দেখি 1 to 1 আমরা বুঝে ফেললাম, এরপরে 1 to many দেখি। দেখো 1 to many তে সংখ্যাটা ওইটাই, যদি কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তখন তাকে 1 to many বলে। দেখো এখানে কি হয়েছে, এইখানে হচ্ছে টিচার টেবিল আছে, বুঝছো? টিচার টেবিলে এখানে হচ্ছে টিচার আইডি T5001, T5002, T5003 এবং T5004 আছে। আর এইখানে টিচার নেম আছে, তারপরে তার স্যালারি দেওয়া আছে, বুঝছো? এইখানে সাবজেক্ট টেবিল আছে, সাবজেক্ট টেবিলে হচ্ছে টিচার আইডি আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট কোড আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট নেম আছে। তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি রিয়েল লাইফেও এরকম সিচুয়েশন ফেস করছো কিনা। ধরো এইখানে যার টিচার আইডি হচ্ছে T5001, যার নাম হচ্ছে হালিমা, সে কি করে বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড দুইটা ক্লাসই নাই। তুমি রিয়েল লাইফে এরকম করছো না, একটা টিচারের কাছেই তুমি কি একাধিক ক্লাস করছো না। যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যে একটা টিচারই কি একাধিক ক্লাস নিতেছে, দেখো এখানে 1 থেকে ম্যানির দিকে যাচ্ছে কিনা, 1 থেকে তো ম্যানির দিকে যাচ্ছে। এইখানেও দেখো কি হচ্ছে, তোমার আলম যে T5004 সে একাই কি করতেছে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড ক্লাস নিতেছে। তাহলে এই যে রিলেশনটা, কোনো একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের যদি একাধিক রেকর্ডের সম্পর্ক হয় তখন তাকে আমরা বলি কি 1 to many। তো খুব সহজেই তোমরা হয়তো বুঝতে পারছো যে 1 to many রিলেশন কি। এরপরে পরীক্ষায় কি থাকবে জানো, পরীক্ষায় হচ্ছে যে এরকম একটা টেবিল দেওয়া থাকবে এবং হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এগুলো থাকবে না। তোমাকে বলবে যে দুইটা টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক করা যায়। তুমি টেবিল দুইটা তুলবা, তারপরে এইভাবে অ্যারো দিয়ে দিবা, দেন বলবা সংজ্ঞা দিবা, তারপর বলে দিবা যে এখানে কি সম্পর্ক করা যায়, 1 to many রিলেশন সম্ভব। এরপরে আমরা দেখি ম্যানি টু ম্যানি। ম্যানি টু ম্যানি হচ্ছে, আচ্ছা এইখানে তোমার হচ্ছে তুমি চাইলে এটাকে তুমি হচ্ছে ম্যানি টু 1 করতে পারতা কিনা। তুমি ম্যানি টু 1 করতে পারতা, তুমি যদি এই যে এই টেবিলটাকে এই পাশে লিখো এবং এই টেবিলটাকে এই পাশে লিখো, তাইলেই কি হয়ে যাবে, তখন দেখবা যে হচ্ছে এই পাশের দুইটা থেকে এই পাশে একটা আসতেছে আরো, আবার এই পাশের দুইটা থেকে এই পাশে একটা আসতেছে আরো, তার মানে কি ওই রিলেশনটা হবে হচ্ছে ম্যানি টু 1। তাহলে সংজ্ঞাটা কি, কোন একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য একটি ডেটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তখন তাকে কি বলে, ম্যানি টু 1 বলে, জাস্ট এটার উল্টা। আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে ম্যানি টু ম্যানি। যদি কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। দেখো ম্যানি টু ম্যানি, আমি তোমাকে একটু বলি ম্যানি টু ম্যানি রিলেশনের মধ্যে কি কি থাকবে।
ম্যানি টু ম্যানি রিলেশনের মধ্যে তোমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ওয়ান টু ম্যানি থাকবে, আবার হচ্ছে ম্যানি টু ওয়ান থাকবে। এই ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান যদি দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন হয় তাহলেই সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যানি টু ম্যানি। আর সংজ্ঞা তো এখান থেকে তুমি বুঝতেই পারতেছো কি হবে। দেখো সেম টেবিল দিয়েই উদাহরণ দিছি। এইখানে কি হয়েছে, তোমার টিচার আইডি যার হচ্ছে T5001, সেইখানে কি হয়েছে, হালিমা মিস যে ছিল সে কি করতেছে, বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড দুইটা ক্লাসই নিতেছে। আবার তোমার কি হচ্ছে, এইখানে তোমার হচ্ছে ইংলিশ সেকেন্ড, যে ইংলিশ সেকেন্ডের ক্লাসটা এখানে তোমার হচ্ছে তৌহিদ এবং হচ্ছে আলম, যার হচ্ছে T5003 এবং T5004, মানে তৌহিদ এবং আলম, এই দুইজন টিচার মিলে কি করতেছে, শুধুমাত্র একটা ইংলিশ সেকেন্ডের ক্লাস নিতেছে। হয় না এরকম যে তোমার হচ্ছে রাইটিং পার্ট হচ্ছে একটা টিচার পড়ায় আর গ্রামার পার্ট আরেকটা টিচার পড়ায়, অথবা হচ্ছে তোমার হচ্ছে আর্টিকেল একজন পড়াচ্ছে আবার হচ্ছে ন্যারেশন আরেকজন পড়াচ্ছে, এরকম হয় না? তো দেখো এইখানে যে রিলেশনটা হয়েছে এটা কি, এটা হয়েছে হচ্ছে তোমার, এটা হয়েছে ওয়ান টু ম্যানি। আর এইখানে যে রিলেশনটা হয়েছে সেটা কি, সেটা হয়েছে তোমার ম্যানি টু ওয়ান। আমি কি বলছিলাম যে যেই ডেটা মানে দুইটা সম্পর্ক যদি একসাথে থাকে ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান, সেটাকেই আমরা কি বলি, ম্যানি টু ম্যানি বলি। দেখো তাহলে এই দুইটা টেবিলের মাঝে যে সম্পর্কটা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ বা ম্যানি টু ম্যানি রিলেশন। এখন আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে, বুঝছো? এই যে ম্যানি টু ম্যানি রিলেশন হয় না, এখান থেকে একটা নতুন টেবিল তৈরি করা যায় যার নাম হচ্ছে জাংশন টেবিল। অনেক সময় পরীক্ষায় জাংশন টেবিল চাই, অথবা যার নাম তুমি দিতে পারো হচ্ছে জয়নিং টেবিল। এটা তুমি তোমার নিজের মতো করে নিবা। দেখো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোমার এর আগে যখন তুমি হচ্ছে ওয়ান টু ম্যানি বা ওয়ান টু ওয়ান করছো, সেইখানে তোমার একটা কমন ফিল থাকা লাগছে, যেমন এইখানে যেটা প্রাইমারি কি অথবা এইখানে যেটা হচ্ছে থাকছে এইখানেও সেটা থাকা লাগছে। কিন্তু ম্যানি টু ম্যানিতে এই ধরনের কোনো মানে কমন ফিল না থাকলেও হয়। তুমি তো মানে সিচুয়েশনটা বুঝতেছো, সিনারিটা বুঝতেছো, তাই না? যে হচ্ছে একজন টিচারই কি একাধিক সাবজেক্টের ক্লাস নিতেছে, আবার একাধিক টিচার মিলে একটা সাবজেক্টের ক্লাস নিতেছে। তো এটাকে, এই রিলেশনটাকে আমরা কি বলবো, ম্যানি টু ম্যানি রিলেশন বলবো। আচ্ছা জাংশন টেবিলটা কিরকম হবে দেখো, এইখানে পুরা ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান সম্পর্কটা তুমি একটা টেবিলের মাধ্যমে দেখাবা। দেখো কিরকম হইতে পারে। টিচার আইডি একটা ফিল্ড নাও, তারপরে হচ্ছে সাবজেক্ট কোড একটা ফিল্ড নাও, তারপর হচ্ছে তুমি নতুন একটা নিতে পারো, ধরো হচ্ছে ডে। এখানে তুমি কি করবা, দুইটা রিলেশন একসাথে দেখাবা। টিচার আইডি ধরো হচ্ছে T5001 আবার T5001, সে কি কি ক্লাস নাই, 101 এবং 102 যে সাবজেক্ট কোড আছে, বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড, 101 102। ধরো 101-এর ক্লাসটা নেয় হচ্ছে সে হচ্ছে সানডেতে, আর এটা নেয় হচ্ছে মানডেতে। আবার তোমার হচ্ছে তৌহিদ যে এবং আলম যে, সে কি করতেছে, দুইজন মিলে 108 যে সাবজেক্ট কোড সেই ক্লাসটা নিতেছে। তৌহিদের টিচার আইডি হচ্ছে T5003 এবং আলমের হচ্ছে T5004। কি করতেছে এরা দুইজন মিলে হচ্ছে 108 যে হচ্ছে কোর্স সাবজেক্ট কোড সেই ক্লাসটা নিতেছে। তাহলে এটা ধরো হচ্ছে সে নাই হচ্ছে টুইসডেতে, আর এটা নেয় হচ্ছে ধরো থার্সডেতে। দেখো এই যে দুইটা টেবিলের ভেতরে যে সম্পর্কটা ছিল, ওই দুইটা সম্পর্ক আমি একটা টেবিলের মধ্যে যে উপস্থাপন করলাম এটাকে বলা হচ্ছে জাংশন টেবিল, অথবা আরেক নাম হচ্ছে জয়নিং টেবিল। তো তুমি অবশ্যই জাংশন টেবিলটাও বুঝতে পারলা। তাহলে ডেটাবেস রিলেশন এটা আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এখান থেকে ডেটাবেস রিলেশন আমরা হয়তো 3 ধরনের পড়লাম, 4 ধরনেরও বলা যায়। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, কোন একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে যদি অন্য একটা ডেটা টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক হয় তাহলে তাকে আমরা কি বলি, ওয়ান টু ওয়ান। আবার পড়লাম আমরা হচ্ছে ওয়ান টু মেনি, কোন একটা ডেটা টেবিলে একটি রেকর্ডের সাথে যদি অন্য একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয় সেটা হচ্ছে ওয়ান টু মেনি। আর উল্টাটাই আবার কি, ম্যানি টু ওয়ান, কোন একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের যদি একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তখন তাকে কি আমরা ম্যানি টু ওয়ান বলি। আর এবং লাস্টে আমরা পড়লাম হচ্ছে ম্যানি টু ম্যানি।
কোনো একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তখন আমরা তো সেটাকে কি বলি, ম্যানি টু ম্যানি বলি। তো আমাদের ডেটাবেস রিলেশনটাও শেষ হলো। এরপর আমরা দেখব হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ধরো ইয়ার ডায়াগ্রামটা কিরকম হয় আমি বুঝাইলে তোমরা সবাই অবশ্যই বুঝবা। ইয়ার ডায়াগ্রামটা হয় হচ্ছে এরকম। ধরো তোমাদের কাছে এই যে এরকম একটা টেবিল আছে, ইয়ার ডায়াগ্রামের পূর্ণরূপ হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। রোল, নেম, জিপিএ। ধরো হচ্ছে 101, 102, 103, জোজো, ব্রাউনি, ফরেস্ট। তারপর আছে হচ্ছে 5.00, 4.50, তারপরে আছে হচ্ছে 4.00। এখানে যে কোনো কিছু থাকতে পারে। আবার তুমি ধরো সেম আরেকটা টেবিল আছে যেটা হচ্ছে তোমার কি, যেটা হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে রোল, এখানে আছে হচ্ছে ধরো কন্ট্যাক্ট নাম্বার, এখানে আছে হচ্ছে ধরো ডেট অফ বার্থ, এখানে ধরো 101, 102 এবং 103 এটা মিল আছে। তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 017, পাশে আরও কিছু থাকতে পারে 018, 019, আমি সংক্ষেপে লিখলাম। ডেট অফ বার্থ হচ্ছে ধরো হচ্ছে 1 নভেম্বর, বা এটাকে এইভাবে না লিখে আমরা ডেট আকারেই লিখি 15/10/2025, এটাও ধরো 15/10/2025, আর এটা হচ্ছে 10/12/2025। এখন এইটার যদি আমরা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করতে চাই, দেখো একটা টেবিলকে আমরা ইয়ার ডায়াগ্রামের সাহায্যে কিভাবে উপস্থাপন করব। টেবিলটার ধরো এটা হচ্ছে টেবিল 1, এটা হচ্ছে টেবিল 1, এটা হচ্ছে টেবিল 2, অন্য কোনো নামেও থাকতে পারতো। এটার নামটা আমরা হচ্ছে এই যে এরকম আয়তকার বক্সে লিখব। তাহলে এটা কি আছে, টেবিল 1। এবং এইটার যে হচ্ছে ফিল্ডগুলো আছে সেটা আমরা হচ্ছে অর্ধবৃত্তাকার শেপে লিখব। ফিল্ড কি আছে, রোল আছে, তারপরে হচ্ছে নেম আছে, তারপরে আরেকটা কি, আরেকটা আছে হচ্ছে জিপিএ। সেমভাবে এই টেবিলটাকেও আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। সেটার নাম কি হবে, টেবিল। টেবিলটার নামটা আমরা এখানে লিখব টেবিল 2। তারপরে হচ্ছে সেমভাবে আমরা উপস্থাপন করব রোল, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, শুধুমাত্র আমরা কি ফিল্ড নেমগুলো লিখব, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এখন দেখো দুইটা টেবিলের মধ্যে কি দিয়ে সম্পর্ক করা যায়, সম্পর্ক করা যায় হচ্ছে এই যে একটা কমন ফিল্ড আছে না, সেটা কি, সেটা হচ্ছে রোল। কমন ফিল্ড যেটা থাকবে সেটা হচ্ছে এই যে আমরা এরকম ডায়মন্ড আকৃতির শেপে লিখব রোল, তারপরে আমরা এই যে এইভাবে করে দিয়ে দিব। দেখো তাহলে কি হলো, ইয়ার ডায়াগ্রামটা খুবই সোজা। তুমি হচ্ছে জাস্ট হচ্ছে শেপটা মনে রাখবা। টেবিলের নামটা এরকম আমরা হচ্ছে আয়তাকার বক্সে লিখি, আর ফিল্ড নেমগুলো এরকম করে আমরা লিখি, বুঝছো। আর যে দুইটার মধ্যে যে রিলেশনটা আছে, মানে যে ফিল্ডের সাহায্যে রিলেশনটা হয় সেটাকে আমরা হচ্ছে যে এরকম ডায়মন্ড আকৃতির বক্সে লিখি। তারপরে এইভাবে করে দেখাই দিলেই তুমি কি পরীক্ষায় যদি এটা আসে তুমি গতে আসলে 3-3 পাবা, ঘতে আসলে 4-4 পাবা। তাহলে আমরা ইয়ার ডায়াগ্রামটাও শিখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটির সাথে অনেক কিছু সম্পৃক্ত, বুঝছো। ডেটা সিকিউরিটির সাথে তোমার কি কি সম্পৃক্ত আমি একটু তোমাকে বলে দেই। ডেটা সিকিউরিটি শিখতে হলে তোমার নতুন কয়েকটা জিনিস জানা লাগবে, যেমন হচ্ছে প্লেন টেক্সট, তারপর তোমার জানা লাগবে হচ্ছে সাইফার টেক্সট, তারপর হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম বা এনক্রিপশন, তারপরে হচ্ছে ডিক্রিপশন, তারপরে হচ্ছে এনক্রিপশন, ডিক্রিপশন। হ্যাঁ, এইগুলা জানলেই হবে। এগুলা জানলেই তুমি কি করতে পারবা, তুমি ডেটা সিকিউরিটি জিনিসটা খুব সহজে বুঝতে পারবা। আমি তোমাকে এমন একটা উদাহরণ দিয়ে বুঝাই, তুমি খুব সহজেই বুঝতে পারবা।
ধরো আমাদের এইখানে আমাদের আপন আছে, বুঝছো? আপন তার কাজিনকে পছন্দ করে, যে হচ্ছে জেবা। আপন জেবাকে পছন্দ করে। এখন আপন কি করবে? জেবাকে হচ্ছে তোমার কি প্রপোজ করবে, মানে খুবই ভালো প্রপোজ। আপন জেবাকে হচ্ছে কি করলো, টেক্সট দিল হচ্ছে ম্যারি মি। এটা আপন জেবাকে পাঠাবে। কিন্তু সমস্যা হচ্ছে আপন আর জেবা তো হচ্ছে কি কাজিন। এখন মেয়ে মানুষ, ওর ফোন তো অনেক সময় ওর মা দেখে বা হচ্ছে এরকম কোনো সমস্যা থাকে, তাহলে জেবাকে ও ডিরেক্ট ম্যারিমি জিনিসটা পাঠায় নাই, বুঝছো? ও কি পাঠাইলো, ও জেবাকে পাঠাইছে হচ্ছে দেখো NBSSZ জেবার কাছে। তাহলে কি আসছে? জেবার কাছে আসছে হচ্ছে NBSSZ, তারপরে হচ্ছে NF। এখন এই যে মেসেজটা, এই মেসেজটা কি কারো পক্ষে বোঝা সম্ভব? ও যেটা পাঠাইছে যে হচ্ছে ম্যারিমিটাকে NBSSZ NF করে পাঠাইছে, সেটা তো জেবা নিজেও বুঝতে পারে নাই। তো কি হয়েছে, এরকম একটা মেসেজ পাঠাই রাখছে। তারপরে জেবার একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, সেইখানে আপন এবং জেবা দুইজনেই উপস্থিত। এখন আপন জেবাকে এনক্রিপশন এবং ডিক্রিপশন টুলটা বলে দিবে, প্রসেসটা বলে দিবে। আপন জেবাকে বলল যে আমি তোমাকে যে মেসেজটা পাঠাইছি ওইটা তুমি পড়তে পারবা যদি তুমি ওই যে মেসেজটা আছে তার প্রত্যেকটা লেটারের আগের লেটারে তুমি যাও, মানে প্রত্যেকটা অ্যালফাবেটের আগের অ্যালফাবেটে তুমি যাও। তাহলে দেখো এই যে মেসেজটা আছে এটা যদি আগের অ্যালফাবেটে যাওয়া হয়, এন এর আগে কি আছে? এম আছে। বির আগে কি আছে? এ আছে। এস এর আগে কি আছে? আর আছে। এস এর আগে আর। জেড এর আগে কি? ওয়াই আছে। এন এর আগে তাহলে এম আছে। এফ এর আগে ই আছে। দেখো তাহলে জেবা এই মেসেজটা পাবে কিনা। কিন্তু এই মেসেজটা তো আপন আর কাউকে বলে নাই, শুধুমাত্র জেবাকেই বলছে যে এটা কিভাবে তুমি পড়তে পারবা বা অরিজিনাল মেসেজটা কি। তো এইভাবে যে জিনিসটা হয়, বুঝছো, এটাই হচ্ছে ডেটা সিকিউরিটি। আমি এইভাবে বুঝাইলাম, তুমি আর কখনো ভুলবা না। দেখো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে প্লেন টেক্সট থাকে, সেটাকে তুমি হচ্ছে এনক্রিপ্ট করবা। এনক্রিপ্ট করার পরে যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে সাইফার টেক্সট। আবার সেটাকে কি করতে হবে? ডিক্রিপ্ট করতে হবে, বুঝছো? ডিক্রিপ্ট করার পরে যে জিনিসটা আবার আসবে সেটা হচ্ছে প্লেন টেক্সট। মানে জিনিসটা হচ্ছে এরকম, এই যে ম্যারিমি এটা ছিল হচ্ছে প্লেন টেক্সট, এটা এনক্রিপ্ট করার পরে সাইফার টেক্সট হয়েছে, বুঝছো? সাইফার টেক্সট হয়েছে মানে কি? সাইফার টেক্সট হয়েছে মানে হচ্ছে তোমার এই যে ম্যারিমি থেকে NBSSZ NF হয়েছে, এটার প্রসেসটা কি? এটার প্রসেসটা হচ্ছে তুমি কি করতে পারছো, তুমি হচ্ছে এটাকে এই জিনিসটাকে বলে দিছো যে প্রত্যেকটা তার পরের অ্যালফাবেট দিয়ে তুমি রিপ্লেস করছো। তারপরে এই সাইফার টেক্সট থেকে আবার তোমার ডিক্রিপ্ট করার পরে কি প্লেন টেক্সট হবে। তুমি যদি ডিক্রিপ্ট করার নিয়মটা কি, তুমি যেহেতু এনক্রিপ্ট করার সময় এক ঘর পরে গেছো, তোমার ডিক্রিপ্ট করার সময় তার উল্টা নিয়মটা হবে, তোমার কি এক ঘর আগে যাইতে হবে। তাহলে দেখো এই যে জিনিসটা, এই পুরো জিনিসটাই হচ্ছে ডেটা সিকিউরিটি। তোমার হচ্ছে আমি যে উদাহরণটা দিয়ে বুঝাইছি তোমার, তুমি কি আর কখনো ভুলবা? তুমি এটা আরো অনেক ভাবে করতে পারো, আমি তো একটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাইছি। তুমি এটার হচ্ছে মানে নাম্বার দিয়েও করতে পারো। ধরো ম্যারিমি, এটা কি হইতে পারে? এম এর সিরিয়াল। দেখো ABCDEFGHIJKLM কততে আছে? 13। তারপরে এ আছে কত? 1। তারপরে আর আছে হচ্ছে ZYWXYZ। তাহলে শেষের দিক দিয়ে যদি আসি, জেড হচ্ছে 26, ওয়াই হচ্ছে, এটা তো আর আছে তাই না? এখানে কি আছে? এখানে আছে হচ্ছে তোমার আর। তাহলে RSTUVWXYZ, তার মানে 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18। তার মানে কি আর এর সিরিয়াল কত? 18।
তারপরে আবার সেম ভাবে আসবে হচ্ছে 18। এটা ভুলও হইতে পারে, তুমি হচ্ছে মানে সঠিক সিরিয়ালটা বের করে নিবা। ওয়াই এর সিরিয়াল কি? ওয়াই এর সিরিয়াল হচ্ছে 25, তারপরে এম এর সিরিয়াল আবার হচ্ছে 13, আর ই এর সিরিয়াল হচ্ছে 15। তাহলে তুমি যদি এই যে এরকম করে মেসেজটা পাঠাও এবং ওরে যদি তুমি বলে দাও, তাহলে তো মানে এটা আরো দুর্বোধ্য হয়ে যায়, এটা তো আরো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। ইভেন তুমি আরো কঠিন করতে পারো, এইটার বাইনারি নাম্বারটাও তুমি দিয়ে দিতে পারো। 13 বাইনারি নাম্বার কত? 1101। 1 এর বাইনারি নাম্বার কত? 0001। 18 বাইনারি নাম্বার। এইভাবে তুমি করছে মানে অনেকভাবেই তুমি কি এটাকে এনক্রিপ্ট করতে পারো, কিন্তু এনক্রিপ্ট করার পরে তোমার ওইটাকে বলে দিতে হবে, বুঝছো? যাকে তুমি পাঠাচ্ছ তাকে তুমি বলে দিবা তুমি কিভাবে এনক্রিপশনটা করছো, তাহলে তাকে সে ডিক্রিপশন প্রসেসটা ফলো করে সে কি আবার সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট বানাইতে পারবে। তোমার সবগুলার সংজ্ঞা পড়তে হবে, প্লেন টেক্সট কি, সাইফার টেক্সট কি, এনক্রিপশন কি, ডিক্রিপশন কি। এবং এনক্রিপশন এবং ডিক্রিপশন দুইটা একসাথে বলে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, বুঝছো? এটাও মনে রাখো, ক্রিপ্টোগ্রাফি বলে। এনক্রিপশন এবং ডিক্রিপশনের যে প্রসেসটা, এটাকে দুইটা জিনিসকে একসাথে বলে কি ক্রিপ্টোগ্রাফি। তো তাহলে আমরা ডেটা সিকিউরিটি পড়লাম, এরপরে পড়বো আমরা হচ্ছে ডেটা টাইপ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমি কি 5 স্টার দিছিলাম, মনে আছে কিনা? ডেটা টাইপ জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো তুমি যে এইখানে এখানে আমরা টেবিল নিয়ে কাজ করছি না, যেমন হচ্ছে নেম, তারপরে হচ্ছে রোল, তারপরে হচ্ছে জিপিএ। নেমের ক্ষেত্রে ছিল কি জো, ব্রাউনি, তারপরে কি ফরেস্ট। তারপরে রোল ছিল ধরো 101, 102, তারপরে ধরো হচ্ছে 103, 5.00, তারপরে ধরো হচ্ছে 4.50, তারপরে ধরো হচ্ছে 4.00। এখন এই যে তোমার কি ফিল্ড নেমগুলো আছে, তার সবগুলোর তোমার ডেটা টাইপ বলতে হবে। যেমন ডেটা টাইপ জিনিসটা কি, ধরো কোন টাইপের ডেটা নিয়ে তুমি কাজ করতেছো। ধরো নেম, নেমের জন্য ডেটা টাইপ হবে হচ্ছে টেক্সট। নেম একটা কি তুমি অ্যালফাবেট দিয়ে লিখো না, তাহলে এটা হবে টেক্সট। তারপরে রোলের জন্য তোমার ডেটা টাইপ হবে কি, ডেটা টাইপ হবে হচ্ছে নাম্বার অথবা ইন্টিজার। জিপি এর জন্যও কি হবে, টেক্সট হবে, সরি নাম্বার হবে। তো তুমি এইভাবে কি করতে পারো, পরীক্ষায় এরকম একটা টেবিল দেওয়া থাকবে, বলবে ডেটা টাইপ বর্ণনা করো, তখন তোমার হচ্ছে এইভাবে বর্ণনা করতে হবে। তোমার এইভাবে করে একটা হচ্ছে ছক বানাবা, বুঝছো? আমি দেখাই দিব একটু পরে। এইখানে লিখবা হচ্ছে ফিল নাম, তারপরে লিখবা হচ্ছে ডেটা টাইপ, তারপরে লিখবা হচ্ছে বর্ণনা। ধরো এই ফিল্ড নাম হচ্ছে ফার্স্টেরটা কি নেম আছে, তাই না? নেম লিখবা, তারপরে নেমের ডেটা টাইপ কি, নেমের ডেটা টাইপ হচ্ছে টেক্সট। কেন নেমের ডেটা টাইপ টেক্সট হলো সেটা বর্ণনা করবা, বা টেক্সট ডেটা টাইপ বলতে কি বোঝায় সেটা বর্ণনা করবা। তো চলো আমরা ডেটা টাইপটা হচ্ছে একটু বই থেকে দেখে আসি। তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা থেকেই দেখাবো। দেখো তোমাদের বইতে এরকম একটা ছক পাবা যে তোমার কি টেক্সট বা হচ্ছে শর্ট টেক্সট, এটার ক্যারেক্টার সাইজ কত, 255টা ক্যারেক্টার ইউজ করা যায়, এটা অবজেক্টিভেও আসতে পারে। তারপরে কি হবে তোমার, এটা কি হবে, এই যে বর্ণনাটা এইখান থেকে তুমি লিখে দিবা, বুঝছো? এখানে যে বর্ণনাটা আছে ওই বর্ণনার ছকটাতে তুমি এটা লিখে দিবা। তারপরে হচ্ছে লং টেক্সট বা হচ্ছে মেমো, এটা কি করে তোমার 64,000 পর্যন্ত লেখা যায়। এখানে টোটাল 65,536টা বর্ণনা লেখা যায়, বুঝছো? আর তোমার হচ্ছে এটা কি, এটা তোমার ইতিহাস বা বর্ণনা টাইপের, হিস্টোরি, রেফারেন্স, এগুলা ব্যবহৃত হয়। নাম্বার, নাম্বারের এই যে সাইজটা মনে রাখবা, তারপর নাম্বার কোন ক্ষেত্রে ব্যবহার হয়, মার্কস, জিপিএ, মোবাইল নাম্বার, এগুলাতে ব্যবহৃত হয়। তারপরে অটো নাম্বার, কারেন্সি, দেখো কারেন্সি কোনটাতে ব্যবহৃত হয়, কারেন্সি হচ্ছে স্যালারি, এক্সাম ফি, মানে যে কোনো বেতন টেতনে ব্যবহৃত হয়। তারপরে ডেট অথবা টাইম, এটা কোথায় ব্যবহৃত হয়, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, এগুলাতে ব্যবহৃত হয়। ও এল ই অবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট, ও এল ই অবজেক্ট তোমার ব্যবহৃত হয় কোথায়, ইমেজ। তারপরে হচ্ছে তোমার লজিক্যাল ডেটা টাইপ আছে একটা, সেটা হচ্ছে ইয়েস, নো, ট্রু, ফলস, এগুলাতে ব্যবহৃত হয়। তো এগুলা তোমরা কি বই দেখে একটু পড়ে নিবা, বুঝছো? এবং আমি তোমাকে একটু ডেটা সিকিউরিটিটাও একবার দেখাই দেই। এটা কিন্তু সাজেশন কোর্স, বুঝছো? আমি একবারে ধরে ধরে সব পড়াইতে পারবো না, তোমার নিজের পড়ে নিতে হবে, কি কি পড়তে হবে সেটা আমি বলে দিব শুধু। দেখো এই যে ডেটা সিকিউরিটি থেকে তুমি কি কি পড়বা,
এই যে এনক্রিপশনের প্রয়োজনীয়তা কি এটা একটু পড়বা, ব্যবহারটা পড়বা। এই যে দেখো এইটুকু পুরো যদি তুমি পড়ো দেন আমি যা বলছি সেটার সাথে তুমি রিলেট করতে পারবা। এই যে এখানেও তোমার এই যে এইভাবে চিত্র দিয়ে প্লেন টেক্সট এনক্রিপ্ট করার পরে সাইফার টেক্সটকে আবার ডিক্রিপ্ট করার পরে প্লেন টেক্সট। দেখো আজাদ ছিল, আজাদটা কি হয়ে গেছে, বেব হয়ে গেছে। এটা তুমি পড়বা, ডিক্রিপশনের প্রয়োজনীয়তার উপর পড়বা। তো এগুলা তুমি হচ্ছে তারপরে আছে হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, তারপরে সিমেট্রিক এনক্রিপশনে তোমার কি প্রয়োজন হয় এগুলো একটু পড়ে নিবা। তারপরে আছে হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন, এগুলো একটু পড়ে নিবা। এগুলো লেস ইম্পর্টেন্ট, ওইটা বেশি ইম্পর্টেন্ট। ডেটা টাইপ শেষ হলো, আমরা দেখি এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে এসকিউএল কুইরি, খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে এটা তোমার পরীক্ষায় আসার জন্য অতটা গুরুত্বপূর্ণ না হইলেও তোমার নিজের জানার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধরো তোমরা হচ্ছে এইচটিএমএল এর টেবিল বানাইছো না, যেমন ধরো এই যে এরকম থাকলে এরকম টেবিল থাকলে আচ্ছা বড় না ছোট টেবিল বানাই। আচ্ছা আবার পুরোটা না লিখে দিলেও তো তুমি বুঝবা না। আচ্ছা আমি একটু ছোট করেই বানাই। নেম, রোল, তারপরে হচ্ছে ধরো ডেট অফ বার্থ, এটা দুইটা নিলাম, জোজো নিলাম, ব্রাউনি নিলাম, তারপরে হচ্ছে রোল নিলাম হচ্ছে 01101102, আর ডেট অফ বার্থ নিলাম হচ্ছে 15/10/2025। এটাও ধরো 15/10/2025। জোজো ব্রাউনি একই দিনে জন্মগ্রহণ করছিল, আমার বিড়াল দুইটা। তো দেখো কি হয়েছে, এই যে টেবিলটা, এই টেবিলটা তুমি হচ্ছে এইচটিএমএল যখন করছো এই টেবিল তৈরির কোড তুমি পারো অবশ্যই। এখন এইটা যদি তোমার হচ্ছে এসকিউএল কুইরি দিয়ে করতে হয় তখন কিভাবে করতে হবে সেটা তুমি দেখো। এই টেবিলটার একটা নাম দিতে হবে, যদি নাম না দেওয়া থাকে তাহলে তুমি নিজের মতো করে নাম দিতে পারবা। তাহলে তুমি এখানে লিখবা ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম দিলা হচ্ছে এসটিডি। এখন এই টেবিলটাতে ফিল্ড আছে কি কি, ফিল্ড হচ্ছে নেম আছে, এই নেমের ডেটা টাইপটা বলে দিতে হবে। নেমের জন্য তুমি কি কি টাইপের ডেটা, নেম লেখার জন্য তুমি কি টাইপের ডেটা টাইপ নিবা, নেমের জন্য তুমি ইউজ করতে পারো হচ্ছে টেক্সট। তারপরে তোমার হচ্ছে রোল, রোলের ডেটা টাইপ বলে দিতে হবে। রোলের জন্য তুমি কি ইউজ করতে পারো, নাম্বার ইউজ করতে পারো অথবা ইন্টিজার ইউজ করতে পারো। তারপর হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য তুমি কি ইউজ করতে পারো, ডেট অফ বার্থের জন্য ইউজ করতে পারো হচ্ছে ডেট। তাহলে তোমার হচ্ছে ফার্স্ট লাইনটার কোড লেখা হয়ে গেছে, বুঝছো? তাহলে তুমি এরকম একটা টেবিল থাকলে কোড লিখবা কিভাবে, ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম এসটিডি নাম দিছো, তারপরে হচ্ছে নেম, ফার্স্ট মানে ফিল্ড নেম আর কি, ফার্স্ট ফিল্ডে কি আছে, নেম আছে, নেম লিখছো, ওই নেমটা ডেটা টাইপ, ডেটা টাইপ কি ফিল্ডের নেমের জন্য তুমি কি ইউজ করতে পারো, টেক্সট ইউজ করতে পারো। এরপর রোল, রোলের জন্য তুমি নাম্বার ইউজ করতে পারো, ডেট অফ বার্থের জন্য তুমি কি ডেট ইউজ করছো। এরপরে এই যে তোমার টেবিলটা তৈরি হলো, মানে এই যে ফিল্ড দিয়ে যে টেবিলটা তৈরি হলো, এগুলা তোমার ডেটা টাইপ বর্ণনা করতে হবে। ডেটা টাইপ কি হবে, ডেটা টাইপ না, ডেটা ইনপুট করতে হবে। এই যে জোজো 101 15/10/2025, তারপরে ব্রাউনি 102 15/10/2025, এগুলো তোমার ডেটা ইনপুট করতে হবে। কিভাবে করবা দেখো, ডেটা ইনপুট করার জন্য তোমার লিখতে হয় হচ্ছে ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে টেবিলের নাম এসটিডি, কার কার ভেতরে ইনপুট করবা, নেমের ভেতরে ইনপুট করবা, তারপরে হচ্ছে রোলের ভেতরে ইনপুট করবা, তারপরে হচ্ছে ডেট অফ বার্থের ভেতরে ইনপুট করবা। কি কি ইনপুট করবা, ভ্যালুস বলে দিবা। ভ্যালুস কি কি আছে, তোমার হচ্ছে জোজো টেক্সট টাইপের ডেটা থাকলে সেটাকে এই যে কোটেশন দিয়ে আটকাইতে হবে। তারপরে 101 এই নাম্বার টাইপের ডেটা না আটকাইলেও হবে। তারপরে হচ্ছে এই যে ডেট টাইপের ডেটাও আটকাইতে হবে, 15/10/2025। লাস্টে অবশ্যই কি সেমিকোলন দিতে হবে। তাহলে তোমার দুইটা রো পর্যন্ত কাজ, দুইটা রেকর্ডের মানে ফার্স্ট রেকর্ডের কাজও কমপ্লিট। এখন তোমার হচ্ছে সেকেন্ড রেকর্ড, এটাকে কি করবা, সেম ভাবে ইনসার্ট ইনটু এসটিডি, এসটিডিতে কি লিখবা, নেম, রোল, ডিওবি,
ডেট অফ বার্থ, তারপরে কি ভ্যালুস। ভ্যালুস পরেরটাতে কি কি ভ্যালু আছে, ব্রাউনি, তারপরে হচ্ছে তোমার 102, এরপরে হচ্ছে 15/10/2025। এই তো তোমার কি হয়ে গেল, তোমার হচ্ছে এই ডেটা টেবিলটা তৈরি হয়ে গেল। এখন যদি তুমি এই ডেটা টেবিলটা যে তৈরি করলা, এই ডেটা টেবিলটা যদি তুমি লিখতে চাও, দেখতে চাওয়ার জন্য তোমার ইউজ করতে হয় হচ্ছে সিলেক্ট। সিলেক্ট এটার মানে হচ্ছে অল, মানে যতগুলা কলাম আছে, যতগুলা ফিল্ড আছে সব দেখবা। সিলেক্ট অল ফ্রম, টেবিলটার নাম বলতে হয়, টেবিলটার নাম কি, এসটিডি। এটা লিখে দিলেই তখন তোমার এই যে এই টেবিলটা এইখানে শো করবে। তাহলে আমি আবার একটু বলতেছি, তুমি যদি ডেটা টেবিল বানাতে চাও, তোমাকে আগে ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম দিতে হবে, তারপরে প্রত্যেকটা ফিল্ডের নাম লিখতে হবে ডেটা টাইপ সহ, দেন ওই ফিল্ডগুলোতে তোমার ডেটা ইনপুট করতে হবে। কিভাবে, ইনসার্ট ইনটু এসটিডি, ফিল্ডগুলোর নাম লিখবা, তারপরে ভ্যালুস কোনটার ভিতরে কোনটা যাবে। আবার হচ্ছে ইনসার্ট ইনটু এসটিডি, যদি একাধিক রেকর্ড থাকে ওইটাকে এইভাবে তোমার কি করতে হবে, তোমার লিখতে হবে। তাহলে আমরা এসকিউএলটা আরো বিস্তারিত জানবো আমার স্লাইড থেকে আমি দেখাই, আমার যে শীট আছে সেই শীট থেকে দেখাচ্ছি। দেখো এই যে এই টেবিলটা খুব ভালো করে দেখো, এই টেবিলটা তোমরা তৈরি করো, নিজেরা তৈরি করো। আমি তোমাদের টেবিল তৈরি করা শিখাইলাম না, এই টেবিলটা তোমরা নিজেরা তৈরি করো। দেখো কি আছে, স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে, জেন্ডার আছে, 5 জন স্টুডেন্টের ডেটা দেওয়া আছে, এক হামজা, তার ডেট অফ বার্থ, তারপরে তার জেন্ডার কি সেটা বলা আছে, এইভাবে 5 পর্যন্ত দেওয়া আছে। হামজা, আলী, মোহাম্মদ, ফাতেমা এবং আয়শা, এদের ইনফরমেশন দেওয়া আছে। এখন কুইরি হচ্ছে, কুইরি জিনিসটা কি, এসকিউএল কুইরি মানে হচ্ছে এই ডেটা টেবিল থেকে আমি নির্দিষ্ট ডেটা খুঁজে বের করব, আমার যে যখন যেটা প্রয়োজন আমি সেটা খুঁজে বের করব। ডেটা টেবিল তো সবাই বানাইতে পারবা, এই ফার্স্টে তোমার হচ্ছে যেভাবে আমি শিখাইছি ওইভাবে তো ডেটা টেবিল সবাই বানাইতে পারবা, দেন হচ্ছে সেখানে ভ্যালু ইনপুট করতে পারবা, মাত্রই শিখাইলাম। এখন হচ্ছে এই ডেটা টেবিলে কুইরিগুলা কিরকম হবে, ধরো নির্দিষ্ট কলামের ডেটা দেখা, মানে ধরো তুমি চিন্তা করো, যদি তুমি শুধু নির্দিষ্ট কিছু তথ্য দেখতে চাও, যেমন ছাত্রের নাম এবং হচ্ছে জন্ম তারিখ, আমরা যখন সম্পূর্ণ ডেটা দেখতে চাইছি তখন কি লিখছি, সিলেক্ট অল ফ্রম ওই টেবিলটার নাম। এখন আমি কি দেখতে চাই, শুধুমাত্র ছাত্রের নাম এবং জন্ম তারিখ, তাহলে কি হবে, সিলেক্ট নেম এবং হচ্ছে জন্ম তারিখের ফিল্ডের নাম কি, ডেট অফ বার্থ, ফ্রম ওই টেবিলটার নাম কি, স্টুডেন্টস। এর আগে মানে সমস্ত কিছু দেখার জন্য আমি কি লিখতাম, সমস্ত কিছু দেখার জন্য আমি লিখতাম হচ্ছে সিলেক্ট, এটাও শিখে আসছি, অল, এটার মানে হচ্ছে অল ফ্রম টেবিলটার নাম কি, এই টেবিলের নাম দিছি হচ্ছে স্টুডেন্টস। তাহলে এই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস এটা দিলে কি দেখাইতো, এটা দিলে দেখাইতো হচ্ছে এই যে এই পুরো টেবিলটা দেখাইতো। এখন আমি তো পুরো টেবিল দেখতে চাই নাই, কোশ্চেনে বলে দিছে শুধুমাত্র ছাত্রের নাম ও জন্ম তারিখ, তাহলে কি সিলেক্ট নেম ডেট অফ বার্থ ফ্রম কোথায়, স্টুডেন্ট। তাহলে হচ্ছে এই রকম, তখন আউটপুটটা এরকম আসবে, বুঝছো। এরপরে শর্ত অনুযায়ী ডেটা দেখা, তুমি যদি কিছু সংখ্যক শর্ত পূরণকারী ছাত্রছাত্রীর তথ্য দেখতে চাও, যেমন তুমি দেখতে চাও শুধুমাত্র যারা হচ্ছে ছেলে তাদের ইনফরমেশন দেখতে চাও, যারা ছেলে তাদের ইনফরমেশন যদি দেখতে চাও, তাহলে তোমার কি করতে হবে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার জেন্ডারটা তুমি বলে দিবা, জেন্ডার সমান কি এম, আমরা জানি কি এম দ্বারা কি ছেলেদের বোঝায়, তাই না। তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার জেন্ডার ইকুয়াল টু এম, তাহলে তো শুধু কি, শুধু ছেলেদের ইনফরমেশন দেখাবে। এখন আমি তোমাকে কোশ্চেন করি, তুমি যদি শুধুমাত্র মেয়েদের ইনফরমেশন দেখতে চাও তাহলে তুমি কি লিখবা, তাহলে তোমার লিখতে হবে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার জেন্ডার ইকুয়াল টু কি এফ, এম এর জায়গায় এফ লিখবা। তাহলে তোমার এই যে পরেরটাই হচ্ছে এটা, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার জেন্ডার ইকুয়াল টু এফ। তখন তাহলে বলো তো কার কার ইনফরমেশন দেখাবে, ফাতেমা এবং আয়শার ইনফরমেশন দেখাবে শুধু, দেখি আমরা তাই দেখাইতেছে কিনা। হ্যাঁ দেখো, শুধুমাত্র ফাতেমা এবং আয়শার ইনফরমেশনটাই শো করতেছে। এরপরে বলছে যারা 2010 সালের 1 জানুয়ারির পর জন্মগ্রহণ করেছে তাদের ইনফরমেশন, তাহলে কি লিখবা, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার ডেট অফ বার্থ, জন্ম তারিখটা কত, 2010 সালের 1 জানুয়ারি। তো এইভাবে লিখলেই 2010 সালের 1 জানুয়ারি পরে যারা জন্মগ্রহণ করছে তাদের ইনফরমেশন। দেখো এই যে এগুলো দেখাচ্ছে, খুবই সোজা, এটা সেম, এটা দেখতে হবে না। দেখো এখন যদি তুমি হচ্ছে এটাকে নামের অক্ষর অনুযায়ী সাজাইতে চাও, মানে কি, ধরো এখানে নাম ছিল হচ্ছে কি
এখানে নাম ছিল হামজা, আলী, মোহাম্মদ, ফাতেমা, আয়শা। তুমি যদি এদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে সবার আগে কি আসবে? দেখো সব এ নামগুলো সবার আগে আলী এবং আয়শা আসবে। আলী আর আয়শার মধ্যে এর পরের ওয়ার্ডটা দেখবে এল আগে নাকি ওয়াই আগে? এল আগে, তার মানে সবার আগে আসবে হচ্ছে আলী, তারপরে আসবে আয়শা, এরপরে অ্যাসেন্ডিং অর্ডার করলে হামজা আসবে, তারপরে ফাতেমা আসবে, তারপরে মোহাম্মদ আসবে। দেখো এটা আছে কিনা। দেখো কি লিখছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই। এই যে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে তুমি সাজাইবা, তার জন্য তোমার ইউজ করতে হবে হচ্ছে একটা ক্লজ যার নাম হচ্ছে অর্ডার বাই। তাহলে কি লিখবো? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই। কোন ফিল্ডটাকে আমি হচ্ছে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং সাজাবো? সেটাকে আমি হচ্ছে নেম, নামের যে ফিল্ড আছে সেটাকে সাজাতে চাই। তাহলে দেখো নেম অ্যাসেন্ডিং এর জন্য এএসসি, মানে কি ছোট থেকে বড়র দিকে সাজাবে, বুঝছো? তাহলে কি লিখছে সবার আগে হচ্ছে, দেখো উল্টাপাল্টা হয়ে গেছে। এতক্ষণ কি ছিল 1 2 3 4 5, আর এখন নামের অনুযায়ী সাজাইলে কি হয়েছে, আলী সবার আগে আসছে, তারপরে আয়শা আসছে, তারপরে ফাতেমা, এরপর হামজা, এরপর কি মোহাম্মদ। এখন যদি বলতো ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে তাহলে কি করতাম? এই সিরিয়ালটা মোহাম্মদ সবার আগে আসতো, তারপরে হামজা, তারপরে ফাতেমা, তারপরে আয়শা, তারপরে আলী, এবং এখানে এএসসির জায়গায় শুধু আমরা কি লিখতাম? ডিইএসসি। এই যে এটা হচ্ছে বড় থেকে ছোট, বুঝছো? তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম কি ডিসেন্ডিং করা লাগছে। ডিসেন্ডিং মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট, তাহলে সবার আগে আগে আসবে কে? মোহাম্মদ, হামজা, ফাতেমা, আয়শা, আলী। এখন যদি জন্ম তারিখ অনুযায়ী তুমি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং করতে চাও, তাহলে কি করবা? নেমের জায়গায় শুধু তুমি কি ডেট অফ বার্থ ইউজ করবা। তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ডেট অফ বার্থ কি অ্যাসেন্ডিং হয়ে গেল। এরপর তুমি যদি ডেটা আপডেট করতে চাও, মানে কি তুমি ধরো একটা ডেটা ভুল আছে, তুমি ধরো এখানে কি বলছে, হামজা এর জন্ম তারিখ ভুল থাকলে সেটা ঠিক করবা। হামজার জন্ম তারিখ কত ছিল? 2010-1-10 ছিল, সেটারে তুমি 2010-1 ছিল। দেখো হামজার জন্ম তারিখটা কি ছিল? হামজা ছিল হচ্ছে 2010-1-1, এটারে তুমি কি বানাবা? এটারে বানাচ্ছ 2010-1-10, মানে কি আগে জন্ম ছিল তোমার হচ্ছে 1 জানুয়ারি 2010 সালে, আর এখন তুমি বানাইতে চাচ্ছ হচ্ছে, ধরো এটা ভুল ছিল, তুমি বানাইতে চাচ্ছ হচ্ছে 10 জানুয়ারি 2010। তাহলে কি করতে হবে? তোমার যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপডেট। এই যে তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও তাহলে তোমার আপডেট স্টুডেন্ট টেবিলটার নাম, তারপরে সেট কি সেট করবা? ডেট অফ বার্থ সেট করবা। কত? 2010-1-10। কার ডেটটা সেট করবা সেটা বলে দিতে হবে। লাস্টে তোমার এই যে হোয়ার জিনিসটা ব্যবহৃত হবে, হোয়ার নেম ইকুয়াল টু হামজা। তুমি আরো একভাবে করতে পারতা। কিভাবে করতে পারতা? তুমি হচ্ছে যদি বলে দিতা হোয়ার স্টুডেন্ট আইডি সমান কত 1, তাইলেও তোমার কি এই হামজার তোমার ডেট অফ বার্থটা চেঞ্জ হয়ে যেত। তাহলে ডেট কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপডেট করতে হবে। আপডেট ওই টেবিলের নাম, তারপরে সেট, তুমি কি সেট করতে চাও সেটা লিখবা, হোয়ার কন্ডিশন দিয়ে দিবা। এরপরে ডেটা মুছে ফেলা। ডেটা মুছে ফেলার জন্য দেখো কি করতে হবে? ডিলেট। ডিলেট ফ্রম স্টুডেন্ট, মানে তুমি ধরো হচ্ছে আয়শা নামের যে ছিল তার সমস্ত তুমি রেকর্ডটা মুছে ফেলবা, তাহলে কি করতে হবে? তোমার ডিলেট ইউজ করতে হবে। ডিলেট ফ্রম টেবিলটার নাম স্টুডেন্টস হোয়ার নেম ইকুয়াল টু আয়শা। এখন যদি তুমি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট দাও, মানে তুমি এখন সমস্ত ইনফরমেশন এই টেবিলের সমস্ত ইনফরমেশন দেখতে চাও, দেখো আয়শার রেকর্ডটা নাই, আয়শার রেকর্ডটা কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। এরপর যদি তুমি স্টুডেন্টস টেবিলে নতুন কলাম যোগ করতে চাও, দেখো তাহলে তোমার নতুন কলাম যোগ করার জন্য কি করতে হয়? নতুন কলাম যোগ করতে জন্য তোমার এই যে অল্টার ইউজ করতে হয়, বুঝছো? অল্টার, তারপরে হচ্ছে টেবিল, অল্টার টেবিল, তারপর টেবিলটার নাম, অ্যাড কলাম। কি কলাম যোগ করবা? মার্কস, ওইটা ডেটা টাইপ বলে দিবা ইন্টিজার। আবার হচ্ছে অ্যাড কলাম, অ্যাড্রেস, ওইটা ডেটা টাইপ বলে দিবা। এখানে টেক্সটও লিখতে পারতা, অথবা হচ্ছে তুমি কি মেমোও লিখতে পারতা, যেহেতু অ্যাড্রেস বড় হয়। তাহলে তোমার মনে রাখো যে তুমি নতুন কলাম যুক্ত করতে হলে তোমার কি করতে হবে? অল্টার টেবিল কথাটা লিখতে হবে, লিখার পরে ওই টেবিলটার নাম, তারপরে অ্যাড কলাম, কোন কলাম যুক্ত করতে চাও ওই কলাম তোমার ডেটা টাইপ সহ বর্ণনা করতে হবে। তাহলে হয়ে গেল। এখন দেখো কি হয়েছে, তুমি যদি এই যে এ লাইনটা লিখো, মানে তাহলে তোমার কি হয়েছে, আগের যে টেবিলটা ছিল সেখানে মার্কস এবং কি অ্যাড্রেস নামে দুইটা নতুন ফিল্ড আসছে। দেখো এই যে মার্কস এবং অ্যাড্রেস নামে দুইটা নতুন ফিল্ড আসছে, কিন্তু তুমি এইখানে তো তুমি কোনো ভ্যালু ইনপুট করো নাই, তার জন্য এগুলা কি
নাল দেখাচ্ছে বা ফাঁকা দেখাচ্ছে। এখন তুমি যদি ভ্যালু ইনপুট করতে চাও তাহলে কি হবে, মানে তোমার কি অলরেডি এক্সিস্টিং টেবিল আছে, সেইখানে তোমার বাকি সব কিছু আছে, শুধুমাত্র এই দুইটার কি ভ্যালু নাই, তাহলে তুমি কি করবা, আপডেট স্টুডেন্ট আপডেট করতে হবে আবার, বুঝছো? আপডেটটা আবার আমরা কোথায় ইউজ করছিলাম, এই যে এখানে এর আগেরটা আপডেট কোথায় ইউজ করছিলাম, ডেটা মুছে ফেলার জন্য ইউজ করছি, সরি ডেটার কোনো কিছু পরিবর্তন করার জন্য আমরা হচ্ছে আপডেট ইউজ করছিলাম। আবার আমরা আপডেট ইউজ করতেছি কি নতুন ডেটা ইনপুট করার জন্য, মানে এক্সিস্টিং টেবিলে নতুন ডেটা ইনপুট করার জন্য। কি লিখবো, আপডেট স্টুডেন্ট, টেবিলটার নাম, সেট মার্কস কত 90 এবং অ্যাড্রেস হচ্ছে কুশুরা ঢাকা, হোয়ার কারটাতে আপডেট হবে, এই যে নেম সমান কি হামজা, হামজারটাতে তাহলে কি আসবে, হামজার নাম আমি মার্কস দিয়ে দিলাম কত 90, আর হচ্ছে হামজার অ্যাড্রেস দিয়ে দিলাম কুশুরা ঢাকা। তাহলে কি হবে, তুমি স্টুডেন্ট আইডিও দিতে পারতা, তাহলে এটা হচ্ছে হামজার ইয়াতে গেল, পরেরটা হচ্ছে এই মার্কস 88 এবং যাদবপুর ধামরা, এটা যাবে কি আলিরটাতে। তারপরে হচ্ছে মার্কস 80 অ্যাড্রেস ব্যাংকলনি সাভার, এটা যাবে কি মোহাম্মদেরটাতে। তারপরে এটা যাবেন মার্কস যাবে 95 অ্যাড্রেস যাবে ভালো কালামপুর, এটা যাবে কি ফাতেমারটাতে। এইভাবে করে তুমি করতে পারবা। এখন যদি তুমি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট দাও, দেখো সবগুলা মার্কস এবং অ্যাড্রেসটা কি তোমার ডেটা এন্ট্রি হয়ে গেছে। তাহলে তুমি হচ্ছে যদি মানে কোনো কিছুই ইনপুট করা নাই, তোমার শুধু ফিল্ড নেম আছে, সেখানে যদি তুমি ডেটা ইনপুট করতে চাও তাহলে ইনসার্ট ইউজ করতে হয়। আবার যদি তোমার হচ্ছে এক্সিস্টিং টেবিল আছে, শুধুমাত্র একটা ফিল্ডের ডেটা ইনপুট করবা, তখন তোমার কি করতে হবে, আপডেট ইউজ করতে হবে। তো এই পর্যন্ত আমরা বুঝছি। এবার নতুন কলাম সহ কিছু ছাত্রের তথ্য যোগ করি। ধরো কি করছি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, সবগুলা কলামের নাম লিখছি, তারপরে ভ্যালুস, উমর নামের একজনের ভ্যালু দিছি, মারিয়াম নামের একজনের ভ্যালু দিছি, আসিয়া নামের একজনের ভ্যালু দিছি। তাহলে কি হয়েছে, এই যে দেখো পরের গুলো আসছে, আসিয়ার ভ্যালু আসছে, উমরের একটা আসছে, মারিয়ামেরটা আসছে। মাত্রই বলতেছিলাম যদি কোনো কিছুই দেওয়া না থাকে তাহলে তোমার ইনসার্ট করতে হবে, মানে কোনো ভ্যালুই নাই তাহলে তোমার ইনসার্ট করতে হবে। আর যদি কিছু ভ্যালু আছে একটা বা দুইটা নাই, সেক্ষেত্রে তোমার কি আপডেট করতে হবে। এটা লাগবে না, লাগবে না, এগুলো লাগবে না। এই যে দেখো এখন যেটা লাগবে সেটা হচ্ছে তুমি যাদের নম্বর 90 এবং যাদের নম্বর 90 এর বেশি তাদের নাম ও নম্বর, তাহলে নাম এবং নম্বরের জন্য কি দেখবো, সিলেক্ট নেম মার্কস ফ্রম কি টেবিলটার নাম স্টুডেন্টস, হোয়ার মার্কস কতর বেশি 90 এর বেশি, তার মানে এখানে 90। তাহলে দেখো আমরা 90 এর বেশি কারা কারা পাইছে, ফাতেমা এবং মারিয়াম পাইছে, ওদের দুইজনের নেম এবং মার্কসটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ঢাকায় বসবাসকারী ছাত্রছাত্রীর তালিকা, দেখো এটা কি করব, সিলেক্ট নেম অ্যাড্রেস ফ্রম স্টুডেন্টস, হোয়ার অ্যাড্রেস লাইক, মানে এই যে পার্সেন্ট দিয়ে কি বুঝাচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করো। এই যে পার্সেন্ট ঢাকা আবার হচ্ছে পার্সেন্ট, এর মানে হচ্ছে ঢাকার আগে কিছু থাকতে পারে, যেমন হচ্ছে সাভার ঢাকা, তাহলেও মানে অ্যাড্রেসের মধ্যে অনেক কিছু থাকে না, তো শুধুমাত্র ঢাকার ইনফরমেশন চাইছে, তো এখন ঢাকার আগে পরেও তো অনেক কিছু থাকতে পারে, আগে কোনো কিছু থাকলেও সে ওইটা কনসিডার করবে, আর পরে ঢাকা বাংলাদেশ আছে, বুঝছো, মনে করো ঢাকা বাংলাদেশ আছে, তাহলে ঢাকার পরে কোনো কিছু থাকলেও সেটা কি কনসিডার করবে। তার মানে দেখো কি হয়েছে, সিলেক্ট নেম অ্যাড্রেস, ঢাকায় বসবাসকারী ছাত্রদের নেম অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট, হোয়ার অ্যাড্রেস, এই যে লাইক, এই জিনিসটা ইউজ করতে হয়, লাইক দিয়ে পার্সেন্ট ঢাকা আবার পার্সেন্ট। তাহলে এটা আমরা শিখে ফেললাম, এটা লাগবে না, এগুলো লাগবে না। তুমি শুধু জানে রাখো যে সর্বোচ্চ মার্ক মানে যোগফল বের করার জন্য সাম বসে, তারপরে হচ্ছে গড় বের করার জন্য এভারেজ বসে, তারপরে হচ্ছে সর্বনিম্ন নাম্বার বের করার জন্য মিনিমাম বসে, সর্বোচ্চ নাম্বার বের করার জন্য ম্যাক্স বসে। এখন ধরো এরকম যদি একাধিক শর্ত থাকে, একাধিক শর্ত ব্যবহার করে ডেটা ফিল্টার করা, অর অ্যান্ড যারা ছেলে এবং যাদের নাম্বার কি 80-র বেশি, তাহলে সিলেক্ট নেম অ্যাড্রেস জেন্ডার ফ্রম স্টুডেন্ট, বা সিলেক্ট যদি কোনো কিছু না বলে দেয়, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, হোয়ার জেন্ডার ইকুয়াল টু এম এবং মার্কস ইকুয়াল টু 80, এটা দিলে যাদের নাম্বার যারা হচ্ছে ছেলে এবং যাদের নাম্বার কি 80-র উপরে তাদের ইনফরমেশন দেখাবে।
আচ্ছা, যারা হচ্ছে ধরো এরকম যারা হচ্ছে 80 এবং 90 এর ভেতরে নাম্বার পাইছে তাদের ইনফরমেশন কিভাবে দেখাবে? সিলেক্ট, ধরো অল, কোনো কিছু বলে নাই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস বিটুইন 80 অ্যান্ড 90। তাইলে বুঝাই 80 অ্যান্ড 90 বলতে বোঝাচ্ছে বিটুইন মানে হচ্ছে এত 80 থেকে 90 এর ভিতরে যারা মার্কস পাইছে তাদের সকল ইনফরমেশন দেখাও। তাহলে এই যে দেখো এরা 80 থেকে 90 এর ভিতরে পাইছে। আচ্ছা, এগুলা লাগবে না, আমরা যেগুলো দেখাইলাম এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তো পরীক্ষায় যদি কুইরি আসে, এটা একটু মানে নর্মালি সচরাচর আসে না, যদি আসে আমি আশা করব আমার ভিডিওটা যারা দেখবে তারা সবাইকে এটা অ্যান্সার করতে পারবা। এরপরে আমরা আবার হচ্ছে এখন আমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে আসা সিকিউ সলভ করে দিব। তো চলো আমরা দেখি এই এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কিরকম সিকিউ আসছিল। দেখো কি বলছে, দুইটা টেবিল দেওয়া আছে বুঝছো, একটা হচ্ছে টিচার টেবিল আর একটা হচ্ছে রুটিন টেবিল। বলছে এটা হচ্ছে সকল বোর্ডে 2018 সালে আসছিল। বলছে টিচার টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। তুমি কি করবা? গ হবে এরকম, গ হবে এরকম, এরকম একটা ছক বানাবা। ছক বানাইয়া তুমি হচ্ছে এখানে হচ্ছে ফিল্ড, এখানে লিখবা ফিল্ডের নাম, তারপর লিখবা হচ্ছে ডেটা টাইপ, তারপর লিখবা হচ্ছে বর্ণনা। ওই যে তোমাকে আমি একটা ছক দেখাই দিছিলাম, ওই ছক থেকে তোমার এগুলো বর্ণনা করতে হবে। ফার্স্টেরটা কি আছে? ফার্স্টেরটা আছে হচ্ছে টিচার টেবিল, তাই না? তার মানে হচ্ছে টিচার আইডি, টিচার আইডি আছে। টিচার আইডিটা ডেটা টাইপ কি হবে? টিচার আইডি ডেটা টাইপ হবে হচ্ছে নাম্বার অথবা ইন্টিজার। তারপরে নাম্বার এবং ইন্টিজার কেন বসলো, নাম্বার ইন্টিজার কোথায় কোথায় বসে ওই বই দেখে যে এখানে ছকটাতে যে রকম বর্ণনা ছিল ওই বর্ণনাটা দিয়ে দিবা। তারপরে হচ্ছে টিচার নেম, টিচার নেম, টিচার নেম কোথায় কোথায়, টিচার নেমের ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপ হবে হচ্ছে টেক্সট, টেক্সট কোথায় কোথায় বসে এটার বর্ণনা দিয়ে দিবা। তারপরে আছে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জন্য কি টেক্সট বসবে। তুমি চাইলে এই যে এই দুইটার যেহেতু একই, তুমি হচ্ছে একটা কলামে দিয়ে দিতে পারো, এইভাবে দিয়ে তুমি এখানে টেক্সট দিতে পারো, তারপরে টেক্সটের বর্ণনা দিতে পারো। তো এইভাবে করে দিলেই হবে। ঘ নম্বরে বলছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব তা বিশ্লেষণ করো। আচ্ছা চলো আমরা দেখি এই দুইটা টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব। দেখো এইখানে এই যে 101, এই 101 এর সাথে মিল আছে কার কার? এই পাশের 101 এবং হচ্ছে 101। তারপরে এই যে এখানে 102, 102 এর সাথে মিল আছে কার কার? এই যে 102, এই যে 102। তারপরে 103 এর সাথেও 103 এর মিল আছে। কিন্তু যেহেতু এই পাশে এই ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে এইখানের একাধিক ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক আছে, তার মানে এটাতে আমরা ঘতে বলতে পারি কি এটা হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন। যারা ফুল ক্লাসটা করছো তারা সবাই এটা ধরতে পারছো, এটা কি সম্পর্ক হবে হচ্ছে ওয়ান টু ম্যানি। তাহলে আমরা সকল বোর্ড 2018 শেষ করলাম। এরপরে আবারও সকল বোর্ড 2018। চিত্র 1-এর রোল এবং ডিওবির মাঝে অ্যাড্রেস ফিল্ড সংযোজন প্রক্রিয়া। তুমি কি লিখবা? দেখো আমি একটা ফিল্ড যখন সংযোজন করতে হয় আমি তোমাকে এই যে এইভাবে শিখে আসছিলাম। অল্টার, অল্টার দিয়ে একটা তোমার হচ্ছে এই যে অল্টার টেবিল, টেবিলটার নাম, তারপরে অ্যাড কলাম, তারপরে কি ডেটা টাইপ। তাহলে তোমার এটা কি করতে হবে? সেম ভাবে এখানে কি করতে হবে? লিখতে হবে। কি লিখবা? গ নাম্বার অল্টার টেবিল, টেবিলটার নাম, টেবিলটার নাম দেওয়া নাই, ধরো আমরা তাহলে টেবিল 1 ধরে নিলাম, অল্টার টেবিল, টেবিল 1। তারপরে বলছে রোল এবং ডিওবির মাঝে অ্যাড্রেস, অ্যাড কলাম, অ্যাড দিব কলাম
কি কলাম? অ্যাড্রেস। অ্যাড্রেস, এই অ্যাড্রেসের আবার ডেটা টাইপ বলতে হবে। অ্যাড্রেসের ডেটা টাইপ কি হবে? অ্যাড্রেসের ডেটা টাইপ হবে হচ্ছে তোমার কোনটা বলো? অ্যাড্রেসের ডেটা টাইপ হবে, আমরা কি শিখে আসছি? আমরা এখানে মেমো লিখতে পারি অথবা টেক্সট লিখলেও হইতো। কোন দুই টেবিলের মাঝে? রোল এবং ডিওবির মাঝে। তাহলে লিখে দিব বিটুইন রোল অ্যান্ড ডিওবি। তাহলে আমরা অল্টার কমান্ডটা ইউজ করলাম। অল্টার টেবিল, টেবিলের নাম দেওয়া নাই, আমরা টেবিল 1 ধরে নিছি। অ্যাড কলাম, একটা কলাম অ্যাড করব কার ভেতরে? ওইটার নাম হচ্ছে অ্যাড্রেস, ওইটার ফিল্ড বলে দিছি, ওইটার ডেটা টাইপ বলে দিছি মেমো। বিটুইন কার কার ভিতরে? রোল এবং ডেট অফ বার্থের ভেতরে। তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেল। এখন চলো আমরা ঘ নাম্বারটা দেখি। দেখো তো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে হচ্ছে উদ্দীপকের টেবিল দুইটির মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব। দেখো এই টেবিল দুইটার মধ্যে কি, এই যে 1001 রোল, রোল কি 1001, এটার সাথে কার সম্পর্ক? এই যে 1001। তারপরে এই যে 1002, এটার সাথে কার সম্পর্ক? এই যে 1002। 1012, এখানেও 1012। 1013, এটার সাথে কার সম্পর্ক? এই যে 1013। 1014, এটার সাথে কার সম্পর্ক? 1014। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? একটা কোন একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের কি একটি রেকর্ডের সম্পর্ক, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 to 1। তাহলে আমরা সকল বোর্ড 2018 পারলাম। এরপরে দেখি ঢাকা বোর্ড 2019 কি বলছে। ঢাকা বোর্ড 2019-এর গতে বলছে যে উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডেটা টাইপ। আচ্ছা, তাহলে টেবিল 1 এর এই যে এরকম ছক করবা বলে দিছিলাম। ফিল্ডের নাম, তারপরে হচ্ছে ডেটা টাইপ এবং তারপর হচ্ছে বর্ণনা। এইভাবে দিলে তুমি কি 4-এ 4, 3-এ 3 পাবা। ফিল্ডের নাম দেখো কোনটা কি ফিল্ড আছে। ফার্স্টেরটা কি? টেবিল 1 বলছে তো, তাই না? ফার্স্টেরটা হচ্ছে রোল। তাহলে রোলের জন্য কি হবে? রোলের জন্য হবে হচ্ছে নাম্বার। তারপরে বলছে হচ্ছে নেম, নেমের জন্য কি হবে? নেমের জন্য শর্ট টেক্সট বা হচ্ছে টেক্সট। তারপরে ডেট অফ বার্থ বলছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য কি হবে? ডেট অফ বার্থের জন্য হবে হচ্ছে ডেট। আর এই পাশে ওই যে ওই ছকটা দেখাই দিছিলাম, ওই ছকটা থেকে এখানে বর্ণনা দিতে হবে কেন এখানে রোলের জন্য নাম্বার বসলো, ওই বর্ণনাটা ওই ছক থেকে হুবহু লিখে দিবা। তারপরে হচ্ছে তারপরটা কি? ক্লাস। ক্লাসের জন্য কি? ক্লাসের জন্য তুমি টেক্সট ইউজ করতে পারো। তারপরে লাস্টেরটা কি আছে? লাস্টেরটা আছে হচ্ছে গ্রুপ। গ্রুপের জন্য তুমি কি ইউজ করবা? তুমি টেক্সট ইউজ করতে পারো। তাহলে আমাদের গ নাম্বারটা হয়ে গেল। এরপর যদি আমরা ঘ নাম্বার দেখি, বলছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা। দেখো কত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টেবিলে ম্যাক্সিমাম কোশ্চেনে ডেটা টাইপ চাইছে গতে, আর গতে বলছে হচ্ছে সম্পর্ক। দেখো এই যে 101 এর সাথে কার সম্পর্ক? এখানে 101 এর। 102 এর সাথে এখানে কার সম্পর্ক? 102 এর। 103 এর সাথে কার সম্পর্ক? 103 এর। তারপরে 104 এর সাথে এই পাশে হচ্ছে 104, 105 এর সাথে এই পাশে হচ্ছে 105। তার মানে এটাকে আমরা কি ধরনের রিলেশন বলতে পারি? এটাকে বলতে পারি হচ্ছে আমরা 1 to 1। আমরা জানি কি কোন একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের যদি শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তাকে কি বলে? 1 to 1 রিলেশন বলে। তাহলে আমরা ঢাকা বোর্ড 2019 পারলাম। কি বলছে? কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019 কি বলছে? টেবিল 1 এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা। আচ্ছা, টেবিল 1 এ কি কি আছে দেখি। গ, এই যে এরকম ফিল্ড নেম, ডেটা টাইপ, বর্ণনা। ফিল্ড নেম সংক্ষেপে লিখলাম ডেটা টাইপ, তারপরে হচ্ছে বর্ণনা। ফিল্ড নেম কি আছে? ফার্স্ট একটা আছে রোল, তাহলে ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপ হচ্ছে নাম্বার। কেন নাম্বার হলো সেটা বর্ণনা করে দিবা। তারপর আছে নেম, নেমের জন্য কি হবে? টেক্সট। কেন টেক্সট হলো বর্ণনা করে দিবা। ছক দাগায় দিছিলাম, ওইটা থেকেই হবে। তারপরে হচ্ছে ডিওবি, ডিওবির জন্য কি? ডেট। কেন ডেট হলো সেটার ওই ছকের মধ্যে যে বর্ণনাটা ছিল সেটা দিলেই হবে। বাস্তবতার প্রেক্ষিতে টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক সেটা দেখাইতে বলছে। বাস্তবতার প্রেক্ষিতে টেবিল দুইটার মধ্যে কি ধরনের সম্পর্ক করা যায়? দেখো এই যে
101 এটার সাথে হচ্ছে 101, এই যে 102 এটার সাথে হচ্ছে 102, এই যে 103 এটার সাথে 103, 104 এর সাথে 104, 105 এর সাথে 105। তার মানে কি আমরা জানি কোন একটা ডেটা টেবিলে একটি রেকর্ডের সাথে অন্য একটি ডেটা টেবিলে একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করলে করা গেলে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে 1 to 1। তার মানে ঘ নাম্বারের অ্যানসার কি? ঘ নাম্বারের অ্যানসার হবে হচ্ছে 1 to 1। কুমিল্লা বোর্ড 2019 গেল। এরপরে আমরা দেখি হচ্ছে যশোর বোর্ড 2019। দেখো যশোর বোর্ড 2019 কি বলছে, টিচার টেবিলের দেখছো সব ম্যাক্সিমাম কোশ্চেনই কি ডেটা টাইপ বর্ণনা করো এবং ঘতে বলছে হচ্ছে রিলেশন দেখাও। আমি এই দুইটাকেই কিন্তু 5 স্টার দিছিলাম, টিচার টেবিল এই পাশেরটা। তাহলে এটা কি টিচার আইডি হবে হচ্ছে কি রোল হবে, টিচার নেম টেক্সট হবে, আর সাবজেক্ট কি টেক্সট হবে, দেন ডেটা টাইপ বর্ণনা করে দিবা, তাইলেই হইলো। উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা, দেখো সম্পর্ক স্থাপন সম্ভব কি, হ্যাঁ এই যে 101 এর সাথে কি দুইটা 101, আবার 102 এর সাথে দুইটা 102, এটা তো এর আগেও কোন একটা বোর্ডে আসছিল। তারপরে রাজশাহী বোর্ড 2019 খুব সম্ভবত, তারপরে হচ্ছে অথবা হচ্ছে 18 সালে কোনো বোর্ডে আসছিল। তাহলে এটা কি কোন একটা ডেটা টেবিলে একটি রেকর্ডের সাথে যদি অন্য একটা ডেটা টেবিলে একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় সেটাকে আমরা কি বলি? 1 to many। তার মানে এটার ঘর অ্যান্সার হবে কি 1 to many। তাহলে আমাদের যশোর বোর্ড 2019 হলো। এরপরে হচ্ছে বরিশাল বোর্ড 2019 আর ডিবিএমএস এ, আচ্ছা এটা উদ্দীপকের টেবিলদের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব, দেখো তো কি ধরনের রিলেশন সম্ভব টেবিলদের মধ্যে। এই যে দেখো 5001, এখানে 5001 কয়টা আছে? দুইটা আছে। আচ্ছা আমরা আবার বের করি। বরিশাল বোর্ড 2019 ছিল তাই না? এই দেখো এখানে 5001 আছে, এখানে 5001 দুইটা আছে, এখানে 5005 আছে, এখানে 5005 দুইটা আছে। তার মানে এই পাশের একটা রেকর্ডের সাথে ওই পাশের দুইটা রেকর্ডের সম্পর্ক আছে। এরকম রিলেশনকে আমরা কি বলি? এরকম রিলেশনকে আমরা বলি হচ্ছে 1 to many রিলেশনশিপ। তাহলে তুমি 1 to many রিলেশন কি সেটা ব্যাখ্যা করে দিবা, চিত্র আঁকায় বুঝাই দিবা। মালিকের রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা, কোম্পানির এক প্রোডাক্ট টেবিল থেকে তথ্য অনুসরণের জন্য প্রথম ফিল্ডের ভিত্তিতে ডেটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোগ করলে পুনঃসাজিত হয় না। আচ্ছা এটা হচ্ছে ইন্ডেক্সিং এবং শর্টিং এর ভিতরে পড়ে, এটা তোমাদের মানে 2026 মানে 25-এর পর থেকে আর এটা তোমাদের কি সিলেবাসে নাই, তো এটা আমি আর দেখাচ্ছি না। এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 কি বলছে, অ্যাডমিশন টেবিলটির ফিল্ডের ডেটা টাইপ। তাহলে অ্যাডমিশন টেবিল হচ্ছে এটা, রোল নাম্বার কি হবে? নাম্বার, নেম হবে কি? অ্যাড্রেস, জিপিএ হবে কি? জিপিএ হবে হচ্ছে নাম্বার, ডেট হবে কি? ডেট তো ডেটই, আর ফি হবে কি? ফি হবে হচ্ছে কারেন্সি। তাহলে এগুলা বলে তুমি ডেটা টাইপ কেন এগুলা হইলো সেটা বর্ণনা করে দিবা। তারপরে টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক কি হবে? দেখো 1 to many সম্পর্ক কিভাবে, এই যে এখানে আছে একটা 1, এখানে কয়টা 1 আছে? তিনটা 1 আছে, এখানে আছে একটা 2, এখানে কয়টা 2 আছে? দুইটা 2 আছে। তার মানে এটাকে আমরা কি বলবো? এই সম্পর্ককে বলবো হচ্ছে 1 to many। হয়ে গেল আমাদের চট্টগ্রাম বোর্ড 2019। এরপরে আমাদের হচ্ছে সিলেট বোর্ড 2019। স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ কি হবে? নেমের জন্য হবে হচ্ছে টেক্সট, রোলের জন্য নাম্বার, ক্লাসের জন্য টেক্সট, অ্যাড্রেসের জন্য মেমো। শেষ, গ নাম্বার শেষ। স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার কোন ধরনের কি ফিল্ড ব্যবহৃত হবে? ওই যে কি ছিল না, কম্পোজিট, প্রাইমারি কি আর ফরেন কি। এখানে দেখো কি হবে, রোল এবং ক্লাস মিলে একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। তার মানে এটা কি কম্পোজিট প্রাইমারি কি হবে। তাহলে আমাদের সিকিউ শেষ, বুঝছো? এখন তুমি আমাকে বলো যে হচ্ছে এই যে আমরা তোমার কি কি পড়লাম, আমরা হচ্ছে কি পড়লাম ফার্স্টে, তারপরে হচ্ছে ডেটাবেস রিলেশন পড়লাম, এরপরে হচ্ছে এসকিউএল পড়লাম, এনটিটি রিলেশনশিপ পড়লাম, তারপরে হচ্ছে ডেটা সিকিউরিটি পড়লাম। এই যে এতগুলা টপিক পড়লাম, কোনোটা কি তোমার কাছে কঠিন মনে হয়েছে? একমাত্র এসকিউএলটা তোমার একটু প্র্যাকটিস করতে হবে, বাকি সবগুলো তো একদম পানির মতো। তো তুমি এইগুলো অবশ্যই বাসায় খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে করো, এবং তুমি হচ্ছে আমি তোমাকে গ্যারান্টি দিতেছি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। এবং এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার সবচেয়ে কম পড়াশোনা করে বেশি মার্ক এই চ্যাপ্টার থেকে পাওয়া পসিবল। তো চলো আমরা দেখি এমসিকিউ গুলো সলভ করি। দেখো আমাদের ফার্স্ট এমসিকিউতে কি বলছে,
ফার্স্ট এমসিকিউতে বলছে হচ্ছে কোন ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে? কোনো একটা ডেটাবেজ টেবিল রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ফিল্ড। তো আমরা 1 নাম্বারটা পেরে গেলাম। এরপরে আমরা হচ্ছে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা বলছে কোনটি আরডিবিএমএস নয়? আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কোনটি? ওরাকল তো আরডিবিএমএস, তারপরে হচ্ছে তোমার মাইএসকিউএল তো আরডিবিএমএস, ভিজুয়াল ফক্স প্রো এটাও আরডিবিএমএস, শুধুমাত্র জাভা এটা হচ্ছে আরডিবিএমএস নয়। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে বলছে নিচের কোন ফাংশনটি দিয়ে যোগ করা হয়? আমি তোমাদের কুইরি করানোর সময় এটা বলে দিছিলাম, কোন ফাংশন হবে? এটা হবে হচ্ছে সাম। এরপরে আমরা হচ্ছে 4 নাম্বারটা দেখি। দেখো 4 নাম্বারটা বলছে ডেটা এনক্রিপশন কোনটার সাথে সম্পর্কিত? এটা দেখার সাথে সাথেই তো বোঝা যায় ডেটা এনক্রিপশন হচ্ছে ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটিতে আমরা কয়টা জিনিস পড়ছিলাম? আমরা পড়ছিলাম প্লেন টেক্সট, তারপরে এনক্রিপ্ট করার পরে সেটা হয় হচ্ছে সাইফার টেক্সট, সাইফার টেক্সটকে আবার ডিক্রিপ্ট করার পরে কি হয়? আবার প্লেন টেক্সট হয়। তার মানে এই পুরো জিনিসটাই কি ডেটা সিকিউরিটির ভেতরে পড়ে। এরপরে জাংশন টেবিল বলছে যে জাংশন টেবিল কোন রিলেশনে গঠিত হয়? তোমরা যারা পুরো ক্লাসটা করছো তারা সবাই অবশ্যই জানো জাংশন টেবিল কি ম্যানি টু ম্যানি রিলেশনে গঠিত হয়। এরপরটা দেখি আমরা নিচের কোনটি প্রাইমারি কি? আমরা প্রাইমারি কি সম্পর্কে কি জানি? কোন একটি ডেটা টেবিলের যে ফিল্ডের সাহায্যে একটি রেকর্ডকে অন্য সকল রেকর্ড থেকে কি অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে কি বলে? আমরা প্রাইমারি কি বলি। তাহলে এখানে প্রাইমারি কি হবে? দেখো তো, শুধুমাত্র এখানে ডি হইতো শুধুমাত্র মোবাইল নাম্বার কি কখনো একটার সাথে আর একটা মিলবে? মোবাইল নাম্বার তো হচ্ছে ইউনিক হয়, এখানে একমাত্র মোবাইল নাম্বারটাই আছে ইউনিক, তার জন্য এটা কি মোবাইল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। এরপরে দেখি কি আছে। ডেটা শব্দের ডেটা এর একবচন শব্দ কি? ডেটা এর একবচন শব্দ হচ্ছে ডেটাম। এটা মনে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপরে আমরা দেখি কি বলছে। কোশ্চেন হইল শর্টিং এর জন্য ব্যবহৃত ডেটা টাইপ হতে পারে, এটা তো তোমাদের নাই। শর্টিং এর জন্য ব্যবহৃত ডেটা টাইপ হতে পারে হচ্ছে টেক্সট আর হচ্ছে কারেন্সি। কিন্তু শর্টিং মানে হচ্ছে সাজানো, বুঝছো? তুমি টেক্সটকে সাজাইতে পারো, কারেন্সিকে সাজাইতে পারো, কিন্তু ওএলই অবজেক্ট মানে কি? ওএলই অবজেক্ট মানে হচ্ছে ছবিকে তুমি কিভাবে সাজাবা? এটা কি ঊর্ধ্বক্রম নিম্নক্রম অনুসারে সাজানো যায়? না, সাজানো যায় না। তো তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2, এই যে বি নাম্বারটা। এরপর আমরা 9 নাম্বারটা যদি দেখি, দেখো 9 নাম্বারটাতে কি বলছে। ডেটা এনক্রিপশনের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো, ডেটা এনক্রিপশনের সাথে সংশ্লিষ্ট বিষয় কি? ডেটা তোমরা সবাই জানো প্লেন টেক্সট হবে, সাইফার টেক্সট হবে এবং কিও হবে। ওই যে অ্যাসিমেট্রিক এবং সিমেট্রিক ছিল না, সেখানে কিও ছিল। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হলো 1 2 3। ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক, ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন কিরূপ? এটা হবে হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার ম্যানি টু ওয়ান। যদি বলতো প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক কি, তখন তোমার কি হইতো? তখন হইতো হচ্ছে 1 to many। এরপর আমরা হচ্ছে 11 এবং 12 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে 11 এবং 12 নম্বর সলভ করতে হবে। তো চলো আমরা দেখি উদ্দীপকে কি বলা আছে। একটি ডেটাবেস 100 জন ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রোল, জন্ম তারিখ এবং ঠিকানা সম্মিলিত 4টি করে ফিল্ড রয়েছে। তাহলে বলছে উদ্দীপকের ডেটাবেসের রেকর্ডের সংখ্যা কত? যেহেতু 100 জন ছাত্র, তার মানে কি রেকর্ড থাকবে কয়টা? 100টা। উদ্দীপকের ডেটাবেসের ডেটার সংখ্যা কত? 100 জন ছাত্রের 4টা করে যদি ডেটা থাকে তাহলে টোটাল ডেটা থাকবে কত? 400টা। তাহলে 11 12 আমরা খুব সহজেই পারলাম। এরপরে আমরা 13 নাম্বারটা দেখি। কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? এটা হচ্ছে মেমো। মেমোতে পড়ছিলা কত? প্রায় 65,000-এর মতো। এরপরটা হচ্ছে এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় কি? এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় হচ্ছে টেবিল। এরপরে বলছে হচ্ছে একই ধরনের ডেটা থাকে কোনটিতে? একই ধরনের ডেটা থাকে হচ্ছে
ফিল্ডে, এগুলো সবাই তো তুমি দেখা মাত্রই পারা উচিত, তাই না? একই একই ধরনের ডেটা তো ফিল্ডেই থাকে। রেকর্ডে তো ভিন্ন টাইপের ডেটা থাকে, টেবিলে তো অনেক কিছুই থাকে, আর ডেটাবেস তো অনেকগুলো টেবিলের সমষ্টি। এরপরে দেখি 16 নাম্বার। 16 নাম্বারে কি বলছে? বলছে হচ্ছে ডেটাবেস সাজানোর প্রক্রিয়া। সাজানোতে কি কি হয়? শর্টিং হয়, ইন্ডেক্সিং হয়। কুইরি তো সাজানো না, তথ্য খুঁজে বের করা। তার মানে অ্যান্সার হচ্ছে 1 আর 3। এরপরে কি বলছে দেখো, 17 নম্বর কোশ্চেনটাতে বলছে যে ডেটাবেজের আওতায় থাকতে পারে। ডেটাবেজের আওতায় থাকতে পারে হচ্ছে একাধিক ডেটা টেবিল, ফর্ম ও রিপোর্ট থাকতে পারে, ম্যাক্রো এবং মডিউলও থাকতে পারে। তার মানে অ্যান্সার কি? 1 2 3 তিনটাই হবে। এরপরে দেখো 18 এবং 19 নাম্বারটা। 18 এবং 19 নাম্বারটা কি বলছে? টেবিল থেকে নির্দিষ্ট তথ্য, মানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে টেবিলটা দেওয়া আছে, টেবিল থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়ার পদ্ধতি কি? এটা হচ্ছে কুইরি। উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কি হইতে পারে? প্রাইমারি কি মানে কি? যেটা হচ্ছে ইউনিক। রোল হচ্ছে ইউনিক, দেখো রোল রিপিট হবে না কখনোই। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ইউনিক, কখনোই রেকর্ড হবে রিপিট হবে না। রেজাল্ট তো আর ইউনিক না, অনেকজনের সেম রেজাল্ট হতে পারে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2। এরপরে আমরা দেখি 20 নাম্বারটাতে কি বলছে। 20 নাম্বারটাতে বলছে হচ্ছে ডিবিএমএস এর সাথে সম্পর্কযুক্ত নয় কোনটি? ডিবিএমএস এর সাথে সম্পর্কযুক্ত নয় হচ্ছে এইচটিএমএল। বাকি সবগুলার ডিবিএমএস এর সাথে একটা সম্পর্ক আছে, শুধুমাত্র এইচটিএমএল এর হচ্ছে ডিবিএমএস এর সাথে কোনো সম্পর্ক নাই। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে তোমার ওয়েবসাইট তৈরির ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর কি বলছে আমরা দেখি। এরপর বলছে হচ্ছে ডেটা সুসংগঠিত সংগ্রহ সংগ্রহ সংরক্ষণ এবং উপস্থাপনের পদ্ধতিতে কি বলে? এটাকে বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। একটু ভেঙে গেছে, জায়গায় জায়গায় চলে গেছে, বুঝে নিও। হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। 21 নাম্বার। 22 নাম্বারটা কি আছে? ডেটা ফাইল তৈরির সঠিক ক্রম কোনটি? ডেটা ফাইল তৈরির সঠিক ক্রম হবে হচ্ছে, আমি এটা পড়াইছিলাম। কিভাবে পড়াইছিলাম? সবার আগে ছিল কি? ডেটা, তারপরে ছিল হচ্ছে ফিল্ড, তারপরে ছিল হচ্ছে রেকর্ড, তারপরে ছিল হচ্ছে ডেটা টেবিল, এরপরে লাস্টে ছিল হচ্ছে ডেটা বেস। দেখো এটা কোথায় আছে? ফিল্ড, রেকর্ড, টেবিল, ডেটাবেস। ডেটা নাই। আচ্ছা, ফিল্ড, রেকর্ড, টেবিল, ডেটাবেস। কেউ আবার এই যে এটা দিয়ে দিও না, বর্ণ, ফিল্ড, রেকর্ড, ডেটাবেস। এখানে বর্ণ বলতে কিছু নাই, সবচেয়ে শুরুই হয় কি? ডেটা দিয়ে। এরপরে বলছে কুইরি হলো ডেটাবেস আপডেট করা, ডেটাবেস ফাইল সংরক্ষণ করা, ডেটাবেস থেকে কোনো কিছু খুঁজে বের করা। হ্যাঁ, এটা হবে অ্যান্সার। কুইরি কি? ডেটাবেস থেকে কোনো কিছু খুঁজে বের করা। তার মানে 23 আমরা পেরে গেলাম। এরপরে দেখো 24-এ কি বলছে? ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার পদ্ধতি কি? এনক্রিপ্টকে বলে হচ্ছে এনক্রিপশন, ডিক্রিপ্টকে বলে হচ্ছে ডিক্রিপশন, এবং দুইটাকে একসাথে বলে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। দেখো ক্রিপ্টোগ্রাফি কোথায় আছে? সি নাম্বারটা হবে অ্যান্সার। এরপরে টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হইতে পারে? টেক্সট ডেটা টাইপে, এটা তো মুখস্থ, আমি দাগাই দিছিলাম। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা হইতে পারে কত? 255। শ্রমিকের বেতন, দেখো 26 নাম্বারটা কি বলছে? 26 নাম্বারটা বলছে হচ্ছে শ্রমিকের বেতনের ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে বেতন, যেহেতু বলছে তার মানে ডেটা টাইপ হবে কি? কারেন্সি। দেখো 27 নাম্বারটা কি বলছে? 27 নাম্বারটা বলছে হইলো নিচের কোন ডেটা টাইপ আর কি ইন্ডেক্স করা যায় না, এরকম একটা কোশ্চেন হইতো বা করা হয় না, সেটা হবে লজিক্যাল ডেটা। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র, বুঝছো? লজিক্যাল ডেটার অ্যান্সার হয় শুধুমাত্র কি? ইয়েস এবং নো দিয়ে। বাকি সবগুলোর তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, কিন্তু এটার কি? ইয়েস এবং নোতে হয়তো অ্যান্সার, এটাকে কি করা যায় না? ইন্ডেক্স করা যায় না। 27। এরপরে হচ্ছে 28 নাম্বারটা দেখি কি বলছে। দেখো এটা কিন্তু বলে দিছিলাম, সবারই পারা উচিত। কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? কেউ যদি সিলেক্ট অল এটা ভেবে থাকো বা এটা ভেবে থাকো, তাহলে কিন্তু ভুল। সিলেক্ট অল বলতে এই যে এই চিহ্নটা দ্বারা কি বোঝায়? এই চিহ্নটা দ্বারা অল বোঝায়। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হবে হচ্ছে এইটা, সিলেক্ট অল। 28 নাম্বার পারলাম। এরপরে আমরা হচ্ছে 29 নাম্বারটা দেখি। দেখো 29 নাম্বারে কি বলছে? 29 নাম্বারে বলছে হচ্ছে নিচের কোনটি
ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটাও তো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটাও ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, কুইরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল, এটাও ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। তার মানে কি অ্যান্সার কি? সবগুলো। আমরা 30 নাম্বারটা দেখি, দেখো 30 নাম্বারে কি বলছে। 30 নম্বরে বলছে হচ্ছে এনক্রিপশন করার পর যে মেসেজ পাওয়া যায় তাকে কি বলে? আমরা এই যে এরকম পড়ছিলাম, এখানে পড়ছিলাম কি, এখানে পড়ছিলাম হচ্ছে প্লেন টেক্সট, হ্যাঁ প্লেন টেক্সট, তারপরে সেটাকে হচ্ছে এনক্রিপ্ট করা হয়তো, হ্যাঁ এনক্রিপ্ট করার পরে আমরা যেটা পাইতাম সেটাকে বলতাম আমরা হচ্ছে সাইফার টেক্সট। দেন এটাকে আবার কি করা হতো, এটাকে হচ্ছে ডিক্রিপ্ট করা হতো। ডিক্রিপ্ট করার পরে আমরা যেটা পাইতাম সেটাকে আবার কি বলতাম, আবার বলতাম হচ্ছে প্লেন টেক্সট। তার মানে এনক্রিপ্ট করার পরে প্লেন টেক্সট থেকে যেটা পাওয়া যায় সেটা কি, এনক্রিপ্ট করার পর যে মেসেজ পাওয়া যায় তাকে কি বলে, তাকে হচ্ছে সাইফার টেক্সট বলে। তাহলে আমরা দেখতে দেখতে 1 থেকে 30 পর্যন্ত আমরা সলভ করে ফেললাম। আমরা ফার্স্টে দেখলাম কি, আমি হচ্ছে ফার্স্টে তোমাদেরকে সাজেশন দিলাম, সাজেশন দেওয়ার পরে প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা টপিক আমি তোমাকে বুঝাই দিলাম, তারপরে আবার হচ্ছে বই থেকেও বুঝাই দিলাম। এরপরে আমার স্লাইড থেকে তোমাকে আমি কি কুইরি এসকিউএলটা খুব সুন্দর করে বুঝাই দিলাম। সব কিছুই সোজা, তোমার শুধুমাত্র কুইরিটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, বাকি সবগুলো তুমি ভিডিও দেখেই বুঝে যাবে। কুইরিটা প্র্যাকটিস না করলে তুমি পারবে না। তারপরে আমি হচ্ছে সিকিউ সলভ করলাম, এমসিকিউ সলভ করলাম। আমি তোমাকে গ্যারান্টি দিতেছি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না। তুমি এইগুলা ভালো মতো দেখলেই এই অধ্যায়ের একটা সিকিউ মানে কি 10 মার্ক এবং হচ্ছে 3 থেকে 4টা এমসিকিউ, তার মানে 13 বা 14 মার্ক তুমি ইনশিওর করতে পারবা। তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সাজেশন কোর্সটা ছিল, একবারে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছিলাম, আজকে ছিল লাস্ট চ্যাপ্টার, এটা সমাপ্ত হইলো। তো তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, তোমরা অনেক ভালো করো এবং আমি যেভাবে বললাম তোমরা এইভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা সবাই 90+ মার্ক পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।